আসতেছেই তার হাতে, রাইট? জি, ওটা তো ইনকাম তো তার কাছে আসবেই। জি, ওটা আমি শুধুমাত্র ট্যাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে বা ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে বাদ দিচ্ছি, কিন্তু ওটা ডেফিনেটলি তার ইনকাম ওটা, ঠিক আছে? আচ্ছা, জি বুঝতে ভাই ওটা পেরেছেন? একটু দেখায় দেন। হ্যাঁ, ওই যে 4,50,000-এর ওইটা। হ্যাঁ, আমি এখনই দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটা মিনিট। 27। বাট ট্যাক্সেবল ইনকাম কিভাবে ক্যালকুলেশন হবে এটা কি দেখানো হয়ে গেছে? জি, ট্যাক্সেবল ইনকামটা কিভাবে ক্যালকুলেট করা হবে সেটা আমি অলরেডি দেখিয়েছি। আপনি প্রয়োজনে আপনাদেরকে আরেকবার একটু ক্লিয়ারিফাই করবে, একটু ওয়েট করবেন, ঠিক আছে? উনি একটা জিনিস দেখতে চেয়েছেন, উনি বললেন, আচ্ছা একটা মিনিট আমি দেখাচ্ছি। আপনি হচ্ছে ষষ্ঠ তফসিলে, না আমি একটুখানি সময় দেন আমাকে। এই যে ষষ্ঠ তফসিলটা যেখানে আছে, এই ষষ্ঠ তফসিলের প্যারা 27-এ যাবেন, ঠিক আছে? এই যে আসেন 11, 13, 27, একটা মিনিট। এই যে এখানে বলা আছে চাকরি হতে আয়, দেখেন এখানে চাকরি হতে আয় হিসাবের পরিগণনার আয়ের 1/3 অংশ বা 4,50,000 টাকা যাহা কম, অর্থাৎ এই দুটোর মধ্যে যেটা কম হবে সেই অ্যামাউন্টটা কি হবে, যে উনি ট্যাক্স এক্সামশন পাবে। বুঝতে পেরেছেন? এটার ক্ষেত্রেও কি করেছি আমরা, দেখেন তো, আমরা যখন এটাকে ভাগ করেছিলাম তখন এই দুটো অ্যামাউন্টের মধ্যে 1/3 অংশ এবং 4.5 লক্ষ টাকা, দুটার মধ্যে কম কোনটা ছিল? কম ছিল 4,50,000। 4.5 লাখ। রাইট, এই অ্যামাউন্টটা কি করলাম, আমি এখান থেকে সুন্দর করে বাদ দিয়ে দিলাম। দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। এই ট্যাক্সেবল ইনকামটাকে তার মানে ভাইয়া এখন যদি মনে করেন তার যদি এখানে 6 লাখ না এসে যদি 3 লাখ আসতো যখন 1/3 করতাম, তখন ওই 3 লাখটাই নিতাম আমরা, তাই না? রাইট রাইট, মানে যদি ওটা দুটার মধ্যে যেটা কম আসবে সেটাই আমরা কেবলমাত্র কনসিডারেশনে নিব। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। এরপরে যেটা হচ্ছে যে টোটাল অ্যামাউন্টটাকে আমরা হিসাব করলাম, হিসাব করে যেটা পেলাম সেটা হচ্ছে ওনার ট্যাক্সেবল ইনকাম থেকে ট্যাক্স কত আসবে সেটা পেয়ে গেলাম। ক্লিয়ার? এতটুকু পরিষ্কার কিনা? হ্যাঁ ভাইয়া, এখন ক্লিয়ার। রাইট রাইট, স্যার, ওকে। জি স্যার। স্যার একটা হচ্ছে আপনার ওই পিডিএফ যেটা দেখেছিলেন যে লটা, হ্যাঁ এটা, আর হচ্ছে আপনার এই যে এক্সেল ফরম্যাটটা স্যার একটু শেয়ার করে দেবেন প্লিজ। সব দেখে দিয়ে দিব স্যার, কোনো সমস্যা নেই, টেনশন করবেন না, সব পেয়ে যাবেন। ট্যাক্সেবল ইনকামটা যদি একটু রিভিউ করতেন ক্যালকুলেশনটা। ট্যাক্সেবল ইনকামটা খুবই সহজ। এই দেখেন, টোটাল ইনকামকে যোগ করবেন, যোগ করে সেখান থেকে দুটো জিনিস বের করবেন, 4.5 লাখ টাকা অথবা এই টোটাল ইনকামের 1/3 অংশ। টোটাল ইনকাম কোনটা বলেন তো স্যার? এই 19,09,200 যেটা আসছে, তাই না? এটাকে 3 ভাগ করবেন, 3 ভাগ করে 1 ভাগ, ঠিক আছে? অথবা 4.5 লাখ টাকা, এই দুটার মধ্যে যেটা কম হবে সেই অ্যামাউন্টটাকেই কি করবেন আপনি, সেই অ্যামাউন্টটাকেই আপনাকে কনসিডারেশনে নিতে হবে। কিসের জন্য? যে ট্যাক্স এক্সামশন হিসাবে। বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারলেন কিনা বলেন? জি, বুঝতে পারছি ভাই। কিন্তু ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশনের কনসিডারেবল ইস্যুগুলো কি কথা আলোচনা করা হয়েছে ভাই? কোনো কনসিডারেবল ইস্যু আর এখন আইন অনুযায়ী নেই স্যার, খুব সহজ। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনার টোটাল ইনকামকে আপনি 3 ভাগে ভাগ করে 1 ভাগ বের করবেন, আর 4.5 লাখ টাকা, এই দুটোর মধ্যে যেটা কম হবে সেই অ্যামাউন্টটাই কি হবে, যে আপনার ট্যাক্স এক্সামশন হিসাবে বিবেচিত হবে। এবং সেই অ্যামাউন্টটা কি করবেন, আপনার সেই অ্যামাউন্টটা আপনার টোটাল ইনকাম থেকে বাদ দিলে যেটা পাবেন সেটা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম। ঠিক আছে স্যার? আমার একটা কোশ্চেন ছিল। জি স্যার। স্যার, স্যার সেটা হলো, ধরেন স্যার কারো ইনকাম 8 লাখ টাকা হলো বা 7 লাখ টাকা হলো, তো সেই ক্ষেত্রে স্যার ওইটা কি আমরা, সে যদি কারো ইনকাম ধরি 9 লাখ টাকা হলো, 9 লাখ টাকাকে আমি 3টা ভাগ করব, 3টা ভাগ করে সেটা হয় 3 লাখ টাকা, জি 1/3। তাহলে সেই জি ক্ষেত্রে স্যার এই যে 3 লাখ টাকা এবং 4.5 লাখ টাকার মধ্যে যেটা কম কম, সেটা হচ্ছে আমি কনসিডার করবো। রাইট স্যার, রাইট। বুঝতে জি, পেরেছেন? এবার থ্যাংক ইউ ক্লিয়ার? স্যার। সহজ সহজ হয়েছে মনে হয় বিষয়টা। ক্লিয়ার স্যার? এখন ট্যাক্স আর পানি পার। আগের মতো যদি ট্যাক্স কঠিন থাকতো তাহলে সমস্যা হতো, এখন আর ট্যাক্সে কোনো সমস্যাই নেই। টোটাল ইনকাম বের করে আপনি যেটা করবেন সেটা হচ্ছে 3 ভাগ করবেন, 3 ভাগ করবেন, আর হচ্ছে 4.5 লক্ষ টাকা, দুইটার মধ্যে যেটা কম হবে সেটাই আপনি এখানে ইয়া করে দিবেন। স্যার এটা হচ্ছে, জি বলেন, কি প্রশ্ন ছিল?
আচ্ছা, আমাদের এই যে 7,09,200 টাকা, এর থেকে আমার যে 4 লাখ টাকার উপরে যে ট্যাক্সটা হলো আর কি, এটা বাদ দিয়ে 3,09,200 টাকা হলো লাস্টে। এটা লাস্টের যে আমরা যে 25% আমরা যে ট্যাক্সটা দিয়েছি আর কি হিসাবের ক্ষেত্রে, সেহেতু যে পরবর্তী 5 লাখ টাকার বলা হয়েছিল, পরবর্তী 5 লাখ টাকার উপর 25% ট্যাক্স। তো হ্যাঁ এখানে আমাদের ফিগারটা 3,09,200 টাকা চলে আসছে। এই ক্ষেত্রেও কি আমাদের দেওয়া 20%। লাগবে? এটার ক্ষেত্রে আমি 20% দিব, কারণ যে অ্যামাউন্টটা থাকবে ওটার উপরে 20% দিব আমরা। ভাই, আমি বলতে চাচ্ছি যে যেহেতু পরবর্তী 5 লাখ টাকা, কিন্তু আমাদের তো ফিগার 5 লাখ 5 টাকার লাখ নিচে টাকা চলে তো আসছে। 5 লাখ টাকা তো সর্বোচ্চ সীমা, তাই না? আচ্ছা আচ্ছা, বুঝতে জি পেরেছেন? জি এটা জি, কিন্তু বুঝতে পারছি। দিস ইজ দ্য হাইয়েস্ট রেঞ্জ। এই 5 হ্যাঁ, লক্ষ টাকা ক্রস করলেই কি হতো, পরে আপনি 25% এর ইয়েতে পড়ে যেতেন, জি জি ফাঁদে জি জি ফাঁদে পড়ে যেতেন। বুঝতে পেরেছেন জি জি, বিষয়টা? ঠিক এটা আছে হচ্ছে ঠিক আছে। বিষয়। জি, অর্থাৎ লাস্টে যে ফিগারটাই থাকবে কেন, রাইট থাকুক না কেন, আমরা পরবর্তী স্লাইডে চলে যাব, পরবর্তী রাইট স্যার, পার্সেন্টেজে চলে যাব। রাইট স্যার, রাইট। ঠিক আছে, এটা ধরেন যে ধন্যবাদ। ওনার যদি এমন হতো যে জি জি 5,20,000 টাকা হতো, তাহলে জি 5 লক্ষের উপরে 20% দিতেন আর 20,000 এর জি উপরে 25% দিত, অর্থাৎ জি পরবর্তী স্ল্যাবে চলে যেত এটা। জি জি জি, উপরে ঠিক কি আছে। হয়েছে, উপরে যেভাবে হয়েছে না স্ল্যাব চেঞ্জ জি হয়ে জি গেছে, জি জি, দেখেছেন? ঠিক হ্যাঁ, একই ভাবে স্ল্যাব গুলি চেঞ্জ হয়ে যাবে এভাবে। ঠিক আছে, ধন্যবাদ ক্লিয়ার? ভাই। ধন্যবাদ, জি ক্লিয়ার। হ্যাঁ স্যার, জি স্যার। আরেকটা বিষয় যে এই যে টোটাল ইনকাম ইজ 1/3 আর 4.5 লক্ষ টাকা এর ভিতরে যেটা কম ওইটা আছে ট্যাক্স এক্সেম্পটেড। এই আইনটা কি এবার চালু হয়েছে নাকি এর আগেও ছিল জি স্যার, এটা? এবার চালু হয়ে এবারই প্রথম আসছে। এর আগে ভিন্ন কিছু ছিল, এটা এখন ভিন্নটা অনেক জটিল ছিল, কিন্তু এখন আর কোনো জটিলতা নাই। ঠিক আছে, এখন এই যে দেখেন ষষ্ঠ তফসিলের প্যারা 27-এ খুব সুন্দর করে বলা আছে, চাকুরি হইতে আয় হিসাবে পরিগণিত আয়ের 1/3 অংশ বা 4.5 লক্ষ টাকা টাকা যাহা কম, এটার মধ্যে যেটা কম হবে সেটাই কেবলমাত্র কি হচ্ছে আপনি ক্যালকুলেশনের ক্ষেত্রে কনসিডারেশনে নেবেন। বিষয়টা ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ স্যার। জি, তমাল ভাই, আগে যেটা ছিল যে ওই হাউস রেন্ট বা অন্যান্য কম্পোনেন্টের উপর একটা সার্টেন পার্সেন্টেজ পর্যন্ত কিচ্ছু হবে না, ওয়েবার সব ছিল, বাদ ওগুলো হবে ভাইয়া, না। সব বাদ ভাইয়া। ওইটার ক্ষেত্রে কি হয়েছে, আগে কি হইতো ভাইয়া, দেখেন আগেরটাই এবার একটু অন্য স্টাইলে দিয়েছে। এখন বরং যেটা ভালো হয়েছে, আগেরটা কি ছিল ভাইয়া, যে আপনার ছিল 3 লক্ষ টাকা ছিল হাউস রেন্ট। এই যে আমি যোগ করছি একটু দেখেন ভাইয়া, 3 লক্ষ টাকা ছিল হাউস রেন্ট, তাই না? তারপর সে তার সাথে ছিল 1,20,000 টাকা ছিল হচ্ছে তার মেডিকেল, এর সাথে ছিল হচ্ছে আরো 30,000 টাকা ট্রান্সপোর্ট, তাই না? আগে এটা ছিল। তো এখন কি হচ্ছে, এখন সবগুলো মিলে 4.5 লাখ। বুঝতে পেরেছেন? আগে ছিল 4.5 লাখ, এভাবে করে নিতে হতো, কিন্তু এখন বলছে টোটাল ইনকামের 1/3 অথবা 4.5 লক্ষ টাকা, হুইচ এভার ইজ বুঝতে লোয়ার, পেরেছি। তুমি সেটাই এক্সাম্পশন পাবে। বুঝতে এটা পেরেছেন? বেটার। এটা মানে ক্যালকুলেশনটা ইজি করে দিয়েছে ভাই। এখন যে কোনো সাধারণ মানুষের পক্ষেও বোঝা সম্ভব যে ক্যালকুলেশনটা কি, কিন্তু আগে তো হতো যে আমরা যারা প্র্যাকটিশনার ছাড়া অন্য কেউ বোঝাটা একটু কঠিন হয়ে যেত ভাই। বুঝতে পেরেছেন? এবার স্যার ভালো হচ্ছে, এবার টোটালটাকে এক নিয়মে নিয়ে আসা হচ্ছে। অনেক অনেক বেশি ইজি হয়েছে, অনেক বেশি ইজি, আগের থেকে অনেক বেশি ইজি হয়ে গেছে এটা। ঠিক আছে, না, আর এরপরে তো আবার ইনভেস্টমেন্টের ব্যাপারটা আছে না? রাইট। আপাতত এতটুকু ভাই আমি বলছি, তারপরে আমি ইনভেস্টমেন্ট বলছি। ঠিক আছে, কারণ যেটা হয় এখন, আগে কি নিয়ম ছিল, আগে আপনি 25% রেয়াত ধরে তারপরে আপনি টাকাটা ডিডাক্ট করতেন, কিন্তু এখন কিন্তু যেটা এখন পর্যন্ত যে নিয়ম আছে সেটা হচ্ছে এই যে 1,56,840 টাকা যেটা আছে, এটাকে 12 দিয়ে ভাগ করবেন। বর্তমান যে ইয়া অনুযায়ী, যেটা হচ্ছে যে আইন অনুযায়ী এখন নিয়ম হচ্ছে আপনি 75% না, আপনাকে টোটালটাই কেটে নেওয়ার কথা এখন পর্যন্ত বলা আছে। কিন্তু আমরা কি করব, যে আমরা টোটালটা কাটবো না, আমরা নিয়মটা কি করব, এটার ক্ষেত্রে কি করব, আমরা হচ্ছে গিয়ে নিয়মটা করব হচ্ছে, আমি আপনাকে দেখাই একটুখানি এইটাকে, যেটা একটা ঘর পরে নিতে হবে। এই এক্সেল এর এই এক রোগ, এই রোগ আসলে, এটাকে আপনি কি করবেন, নিয়ম হচ্ছে এটাকে আপনি ভাগ দিবেন 12 দিয়ে, দিলে প্রতি মাসে ওনার কাছ থেকে যে অ্যামাউন্টটা পাবেন এটা কেটে নেওয়ার নিয়ম বর্তমান আইন অনুযায়ী। কিন্তু যেহেতু আমাদের একটা রেয়াতের বিষয় আছে, তাই না? রেয়াত, এই রেয়াতের বিষয়টা কি, রেয়াত মানে হচ্ছে এটাকে বলা হয়, আমরা ডিসকাউন্ট বললে খুব ভালো বুঝি, কিন্তু আইনে আসলে ডিসকাউন্ট বলতে কিছু নেই। আইনে যেটা আছে সেটা হচ্ছে যে এটাকে আমরা বলছি বাট্টা, মানে বাংলায় বলি আমরা বাট্টা এটাকে। আর যেটা হয় যে আমরা যদি ইয়ের ক্ষেত্রে বলি, যে সহজে বুঝতে চাই, তাহলে আমরা ডিসকাউন্ট বললে অনেকেই ভালো বুঝতে পারে যে ভাইয়া ডিসকাউন্টটা বুঝতে পারি, কিন্তু এটা বাট্টা এটা কি ভাই রিবেট যেটাকে বলো এটাই?
হ্যাঁ রিবেটটা, রাইট, এটাকেই বলতেছি। বাংলায় বলে এটাকে বাট্টা, আর ইংলিশে বলে হচ্ছে রিবেট। এখন দেখেন এই যে মান্থলি যে টাকাটা, আপনি তো এখন যদি 1,56,840 টাকা থেকে কি ধরনের জিনিসগুলো বাদ দিতে পারে, যেমন আপনি EIT দিয়ে থাকেন, যদি গাড়ি থাকে কারো সেটা বাদ দিবেন, বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকবে সেটাকে 12 দিয়ে ভাগ করে তারপরে করতে হবে। কিন্তু আমরা আসলে এত বেশি রুট কখনোই এমপ্লয়ের ক্ষেত্রে হতে পারবো না। রুট না হয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এমপ্লয়কে একটা বেনিফিট দিব। কি বেনিফিট আছে? আমাদের এই আইন বলছে যে তোমার এই যে গ্রস যে ট্যাক্সটা যেটা আছে, যেটা তুমি ক্যালকুলেশন করে বের করলে, এই গ্রস ট্যাক্সটা তুমি কমাতে পারো। তো কমানোর জন্য সরকার কিছু রাস্তা তৈরি করে দিয়েছে। রাস্তাগুলো কি কি? রাস্তাগুলো হচ্ছে এরকমের যে, এই যে আসেন আমরা একটু যাই এই জায়গাটাতে। সেটা রাস্তাগুলির ক্ষেত্রে সরকার বলেছে তুমি কিছু জায়গাতে ট্যাক্স এক্সাম্পশন নিতে পারো। আমি আবার বলছি, কিছু জায়গাতে কি করতে পারো, তুমি ট্যাক্স ইনভেস্টমেন্ট করে ট্যাক্স এক্সাম্পশন নিতে পারো। তাহলে সেই জায়গাগুলি কোথায় সেটা একটু জানা প্রয়োজন। প্রথম যেটা হচ্ছে গিয়ে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আমি আবার বলছি, প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আপনি লাইফ ইন্স্যুরেন্স যদি করেন, তাহলে একটা বছরে যে অ্যামাউন্টটা কন্ট্রিবিউট করবেন লাইফ ইন্স্যুরেন্সের জন্য, তার 10% আপনি কি করতে পারবেন, যে আপনি রিবেট হিসাবে ক্লেম করতে পারবেন। ঠিক আছে, এর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে একজন এমপ্লয়ি রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে তার অংশ এবং মালিকের অংশ দুটো অংশকে যোগ করে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা কি করতে পারবে, সে রিবেট আকারে ক্লেম করতে পারবে। তারপরে আরেকটা জিনিস হচ্ছে গিয়ে সুপার এনিউশন ফান্ড। এটা আসলে আমাদের জন্য, প্রাইভেট অর্গানাইজেশনের জন্য নেই, অতএব আমরা এটা নিয়ে ইয়া করব না। তারপর হচ্ছে গিয়ে কন্ট্রিবিউশন ইন ওয়েলফেয়ার ফান্ড এন্ড গ্রুপ ইন্স্যুরেন্স, অর্থাৎ ওয়েলফেয়ার ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স যেটা আছে সেখানে আপনি কি করতে পারবেন, যে আপনি এই জায়গাতে বেসিক্যালি যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে এটার যে কন্ট্রিবিউশনটা করবেন সেই অ্যামাউন্টটা আপনি রিবেট হিসেবে দাবি করতে পারবেন। তারপর হচ্ছে ডিপিএস। ডিপিএস আপনারা জানেন যে মাসে মাসে আমরা একটা টাকা জমা রাখি, এটা আগে 60,000 টাকা ছিল, এখন 1,20,000 টাকা পর্যন্ত আপনি কি করতে পারেন, ইনভেস্টমেন্ট রিবেট ক্লেম করতে পারেন। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন সেভিং সার্টিফিকেট। আপনাদের যদি কারো সঞ্চয়পত্র থাকে তাহলে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত আপনি সঞ্চয়পত্রে ইনভেস্টমেন্ট আপনি রিবেট দাবি করতে পারেন। তারপরে হচ্ছে ইনভেস্টমেন্ট ইন স্টক, মিউচুয়াল ফান্ড আর ডিভেঞ্চার, এইসব জায়গায় যদি আপনি করেন সেখানে আপনি কি করতে পারবেন, যে রিবেট ক্লেম করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে গভর্নমেন্ট অ্যাপ্রুভ ট্রেজারি বন্ড, এটার মধ্যে আপনি যে রিবেট করবেন, ইনভেস্টমেন্ট করবেন সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত। এই সরকারের যত সিকিউরিটিজ আছে এটা আপনি কি করে 5 লক্ষ টাকা পর্যন্ত রিবেটের জন্য আবেদন করতে পারেন। জাকাত ফান্ড আছে, বঙ্গবন্ধুর মেমোরিয়ালে যদি কোনো কিছু আপনি দান করেন বা দিয়ে থাকেন সেটা, তারপরে কোনো চ্যারিটেবল হসপিটালে যদি দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে সেই অ্যামাউন্টটা। তারপরে যেটা হচ্ছে যে আপনি হ্যান্ডিক্যাপ পিপলের জন্য যদি কোনো অর্গানাইজেশনে কিছু দিয়ে থাকেন তাহলে সেটা আপনি কি করতে পারবেন, যে আপনি রিবেট আকারে দাবি করতে পারবেন। এখন আসেন আমরা রিবেটের বিষয়টা একটু বের করার চেষ্টা করি, কিভাবে আমরা রিবেটটা বের করবো। আসেন এবার আমরা যে জিনিসগুলি দেখলাম সেটা তো আমরা সবাই বুঝতে পেরেছি, তাই না, যে এইটার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করলে আমরা কি করতে পারবো, যে ইনভেস্টমেন্ট রেয়াত আমরা ক্লেম করতে পারবো। এতটুকু সবাই তো ক্লিয়ার, তাই না স্যার? স্যার ভাই জি 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 বলেন প্লিজ ভাইয়া বলেন। এক্সট্রিমলি সরি, আসলে আজকে ক্লাসটা আমার মানে অনেক লেটে জয়েন করে ফেলছি, 30 মিনিটস লেটে জয়েন করে ফেলছি। আই ডোন্ট নো কতটুকু গেছেন, সামহাও আমি একটু সিক ছিলাম, সো এটা মিস হয়ে গেছে আর কি। আমি জানি না যে আপনারা কতটুকু পর্যন্ত গেছেন। হচ্ছে যে আপনি রেকর্ডিং তো পাবেন, অনেকেই দেখি রেকর্ড করছে, সো ওই রেকর্ডিংটা থেকে ভাই একটু ব্যাকআপ আপনাকে নিতে হবে সামহাউ। তো সেক্ষেত্রে আসে আমরা যতটুকু যাই না কেন, আপনি এখন থেকে বাকিটুকু একটু কনসেন্ট্রেট করেন, তো বাকিটা ওইটা একটু করতে হবে আপনাকে। যেটা হয় যে রেকর্ড থেকে আপনাকে যেটা কম্পেনসেট করে নিতে হবে। সো হোয়াটএভার ইট ইজ স্যার, আমি একটু জাস্ট কন্টিনিউ করছি, আপনি একটু দেখেন। আমি আশা করি আপনি তো এই এক্সেলটা আমাদের সাথে শেয়ার করবেন, রাইট? অবশ্যই শেয়ার করব ভাইয়া। জি জি জি। এক্সেলটার থেকেও এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কথাগুলি শোনা। আসলে এটা আমি আসলে এই জিনিসটা অলরেডি দেখবেন যে অনেকেই ক্লিয়ার হয়ে গিয়েছে। হ্যাঁ, সো এটার জন্য ভাইয়া এই জিনিসগুলা কি আবার ওই যে ওই ট্যাক্সেবল ইনকাম থেকে বাদ দিতে হবে নাকি মেইন? না এটা আপনার ইনভেস্টমেন্ট। এটা ইনভেস্টমেন্ট কেমন, আপনি যদি বেতন পান, আপনি অর্গানাইজেশনে যখন চাকরি করবেন তখন বেতন পাবেন না স্যার? হ্যাঁ পাবেন কিনা? ওই বেতন থেকে তো আপনি কি করেন, ডিপিএস করতে পারেন না? আপনি আপনার ফিউচারের জন্য টাকা জমাতে পারেন না? হ্যাঁ পারি।
পারেন, তাই না? আপনি ধরেন যে আপনি সেভিং সার্টিফিকেট কিনতে পারেন কিনা, পারেন কি পারেন না? হ্যাঁ হ্যাঁ সেভিং সার্টিফিকেট কিনতে পারেন। সো এইভাবে ধরেন, এইবার আমরা এই মিস্টার কবির সাহেবের এই জায়গাটাতে আমরা আসি। কবির সাহেব কি করেছেন, উনি 1,20,000 টাকার একটা ডিপিএস ওনার আছে, আর একটা জিনিস হচ্ছে উনি এখানে সেভিং সার্টিফিকেট, আমি আবার বলছি কি আছে স্যার, ওনার সেভিং সার্টিফিকেট আছে, যে সেভিং সার্টিফিকেটটা কত 2 লক্ষ টাকা, সর্বোচ্চ পাবেন উনি 5 লক্ষ টাকা পর্যন্ত। এবার আমি আসেন তাহলে লিখে, আরেকটা জিনিস আছে ইনভেস্টমেন্ট। কোথায় ইনভেস্টমেন্ট? ওনার প্রভিডেন্ট ফান্ডের 8%, উনি দিবে 8%, মালিক দিবে 8%, তাই না? তাহলে সেক্ষেত্রে এখন আসেন আমরা এই জিনিসটা এখানে বসাই। সর্বপ্রথমে আসেন যেটা হবে ওনার পেনশন ডিপিএস যেটা আছে, ডিপিএস কত ইনভেস্টমেন্ট করেছিল উনি ওনার ইনকাম থেকে? 1,20,000। 1,20,000 টাকা। আসেন আমরা 1,20,000 টাকা প্রথমে এখানে লিখলাম। তারপরে ওনার কি আছে, যে ওনার সেভিং সার্টিফিকেট আছে, অর্থাৎ আমাদের সঞ্চয়পত্র আছে কত 2 লক্ষ টাকা, তাই না? হ্যাঁ এবং ওনার প্রভিডেন্ট ফান্ডের একটা টাকা আছে। প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কত স্যার? প্রভিডেন্ট ফান্ডের টাকাটা মালিক ওনাকে দিয়েছে কত? 67,200 টাকা, তাই না? এইটাকে যদি আমি, উনিও তো সেম অ্যামাউন্টটা এখানে ইনভেস্ট করেছেন, তাই না? সো এই অ্যামাউন্টটা এই যে আমি এখানে দিব, দাঁড়ান, এখানে 67,200, ঠিক আছে, 200 কি বলেন স্যার? না না, ওই যে একটা শূন্য বেশি হয়ে গেছে তাই জন্য। ও ওই স্যার, এ দেখেন তো ঠিক আছে কিনা। যদি 67,200 হয়, তাই না? 67,200 হলে এটাকে যদি আমরা 2 দিয়ে গুণন করি, কত স্যার? এটা হচ্ছে টোটাল। 2 দিয়ে গুণ করলাম কেন স্যার? 2 দিয়ে গুণন করলাম তার কারণ উনি দিচ্ছে কত, উনি 8% দিচ্ছে, মালিক দিচ্ছে 8%, তাহলে দুইজনেরটা মিলে 8% আমরা ওইখানে কাউন্ট করে ফেলছি না। ওই যে কোথায় কাউন্ট করে স্যার? এটা তো ইনভেস্টমেন্ট স্যার, এটাই তো প্রভিডেন্ট ফান্ড আমরা বলি না, রেকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। রেকগনিশনের মজা এটাই যে আপনি যে টাকাটা এখানে দিবেন সেটাও ইনভেস্টমেন্ট, মালিক যেটা দিবে সেটাও ইনভেস্টমেন্ট হিসেবে কনসিডার্ড হবে। ট্যাক্স ইনকাম ট্যাক্স বের করার সময় যখন আমরা ইয়ারলি স্যালারিটা বের করলাম এই তখন সেখানে তো আমরা ট্যাক্স প্রভিডেন্ট ফান্ডটা দিছিলাম না, আবার দিব এখানে। যে এখন এই জিনিসটা দেখেন, এখানে দুটো জিনিস, একটা হচ্ছে এখানে ইনকামটা কি হয়েছে স্যার, যেটা হবে যে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যখন আপনি মালিক যেটা দিবে সেটা ইনকাম, কিন্তু ইনভেস্টমেন্ট যখন করতে যাবেন মালিকেরটা এবং আপনারটাই দুটো মিলেই কি হবে, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেটেড হবে, বুঝতে পেরেছেন? এখন দেখেন এই ভদ্রমহিলা, এই ভদ্রলোকের কবির সাহেবের আর কোনো কি নেই, ইনভেস্টমেন্ট নেই। তাহলে আমি এই টোটাল অ্যামাউন্টটাকে এবার যোগ করব। এই টোটাল অ্যামাউন্টটা যোগ করলাম না? এবার দেখেন এই টোটাল অ্যামাউন্ট যোগ করার পরে এবার আইনে একটা সংশোধনী এসেছে, সেখানে বলছে যে আপনি যদি ইনভেস্টমেন্ট রেয়াত নিতে চান তাহলে আপনাকে কি বলেছে, প্রথমত আপনাকে বলেছে টোটাল ট্যাক্সেবল ইনকাম, বিষয়টা মাথায় রাখবেন কিন্তু, টোটাল ট্যাক্সেবল ইনকাম যেটা থাকবে সেটা 3%, অথবা যেটা হচ্ছে যে আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেই ইনভেস্টমেন্টের 15%, অথবা 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটা কম হবে সেই অ্যামাউন্টটাই কি পাবেন, আপনি রিবেট পাবেন। তাহলে এখন আমি তিনটা অ্যামাউন্ট আগে আমাকে বের করতে হবে। সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে আমার অ্যাটেকচুয়াল ইনভেস্টমেন্ট। অ্যাটেকচুয়াল ইনভেস্টমেন্ট কত টাকা বলেন তো স্যার? 4,54,000। তাহলে 4,54,000 টাকার যেটা হবে এটার কত পার্সেন্ট? 15%, তাই না? 15%। কত পার্সেন্ট? 15%। তাহলে আমি এটার প্রথমে কি করি, যে 15% বের করি। এই অ্যামাউন্টটা, এইটার 15%টা আমি প্রথমে কি করব, বের করব। এইটার 15%, তাহলে এটার 15% আছে কত স্যার? 68,160 টাকা, তাই না? 160 টাকা। এরপরে হচ্ছে ওনার ট্যাক্সেবল ইনকাম কত স্যার? ট্যাক্সেবল ইনকাম ওনার হচ্ছে 14,50,200। এই অ্যামাউন্টটা আমি কি করব, এখানে নিয়ে যাব, এবং নিয়ে যাওয়ার পরে এখানে আমরা কি করব, যে এই অ্যামাউন্টের, এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটার 3%, এই অ্যামাউন্টটার কত পার্সেন্ট স্যার? 3%। স্যার একটু মিউট করে, হ্যাঁ এটার কত পার্সেন্ট স্যার? 3%। এবার আসেন 3% আমি এখানে দেই, 3%। এবার আসেন এই অ্যামাউন্টটা আসলো। আর একটা অ্যামাউন্ট আছে, সেটা কি বলেছে স্যার? সর্বোচ্চ যে সিলিং সেটা কত? 10 লাখ। কত লাখ স্যার? 10 লাখ। 10 লাখ টাকা। দাঁড়ান একটা মিনিট, মনে একটা ইয়ে পড়ে গেছে। 10 লাখ টাকা। সো এই যে 10 লাখ টাকা। তাহলে এবার আসেন এই তিনটা অ্যামাউন্টের মধ্যে সবচেয়ে কম অ্যামাউন্ট কোনটা?
43,776। রাইট স্যার, এই তিনটার মধ্যে সর্বনিম্ন অ্যামাউন্ট হচ্ছে গিয়ে 43,700 কত স্যার? 76। 76 টাকা। রাইট স্যার, এই অ্যামাউন্টটা এবার আমরা এখানে নিয়ে যাব এবং এই যে ওনার যে ট্যাক্স যেটা আসছিল এই যে এখানে, তার একটু মুছে দিয়ে নেই, এই জায়গাটাতে আমরা কি করব তখন, এখন এখানে আমরা রিবেট বসাবো। তার একটা মিনিট আমি কপি করে নিয়ে আসি, এই যে কপি করলাম, পেস্ট করলাম। রাইট, এবার হচ্ছে এটা হচ্ছে রিবেট। এইবার যেটা হবে সেটা হচ্ছে যে ওনার নেট ট্যাক্স আমি কত দিব সেটা বের করব। মিনিট, ওনার নেট ট্যাক্সটা হবে কত স্যার? এই অ্যামাউন্টটা থেকে বাদ যাবে, নিচের যে অ্যামাউন্ট আছে সেটা বাদ দিলে কত থাকে স্যার? অ্যামাউন্টটা একটা মিনিট, আমাকে এইভাবে বাদ দিতে হবে, একটু দাঁড়ান, এটা নিচের ঘরে করে আমি নিয়ে আসছি, দাঁড়ান একটা মিনিট। নিচে করলে ভালো। এটা থেকে এটা বাদ দিব, স্যার বাদ দেওয়ার পরে সেল নাম্বার J8। ঠিক আছে ভাই, অলরেডি হয়ে গেছে। তো এখন কত দিতে হবে তাহলে ওনাকে এই বছর ট্যাক্স? 1,13,64 টাকা। রাইট, এই যে অ্যামাউন্টটা আছে এটাকে কি করব আমরা? এটাকে আমরা মান্থলি হিসাবে ভাগ করব। মান্থলি, এই যে মান্থলি হিসাবে ভাগ করব। এটাকে কি করব, এই মান্থলি অ্যামাউন্টটাকে, এই অ্যামাউন্টটা যে ওনার যে টোটাল যে ইনকামটা থাকবে এটাকে ভাগ দিব হচ্ছে 12 দিয়ে, ব্যাস। ওনার এখন যেটা হচ্ছে যে ওনার প্রতি মাসে মাসে ট্যাক্স কেটে নেওয়া হবে, বা পরবর্তী 12 মাসের জন্য কত স্যার? 3,648 টাকা। কিন্তু স্যার ম্যাক্সিমাম কোম্পানি তো দেখা যায় ইয়ারলি কাটে ট্যাক্স। ভুল হচ্ছে বোধহয় ভাইয়া। হ্যাঁ বলেন, একটা হিসাবে মনে হয় ভুল হচ্ছে। রাইট, আমি দাঁড়ান একটা মিনিট, দিয়ে আচ্ছা দাঁড়ান, আমার আরেকটা সেলে করতে হবে, সরি দাঁড়ান একটা মিনিট। এই অ্যামাউন্টটাকে ইয়ে করে ভাগ দিব 12 দিয়ে, দিলে যেটা হবে, ও এই যে এটা আসছে, সরি ওই যে বলছিলাম না একটু এক্সেলের ক্যারিশমার জন্য 1,13,64 ভাগ দেন। হয়ে গেছে স্যার। তাহলে কত আসলো স্যার? যে ওনার যদি 12 মাসে কাটে তাহলে প্রতি মাসে ওনার কাটবে 9,422 টাকা করে কাটবে প্রতি মাসে। ক্লিয়ার? জি ভাইয়া, একটা কথা ছিল, সেটা হচ্ছে যে ভাইয়া ওই ইনভেস্টমেন্ট রিবেটের এটা ল রেফারেন্সটা একটু দেখানো যাবে? ইনভেস্টমেন্ট রিলেটেড ল রেফারেন্সটা অবশ্যই দেখানো যাবে। এটা হচ্ছে 78 ইনভেস্টমেন্ট রিবেটের। জি আমি আসতেছি, আমি দেখাচ্ছি। আপনি যেহেতু বলেছেন আমি বুঝতে পেরেছি। 78 অনেক দূরে, দাঁড়ান একটা মিনিট। ভাইয়া ওইখানে কোনো কি নিয়ম আছে যে লাইক কোম্পানি মান্থলি কাটতে হবে বা ইয়ারলি কাটতে হবে? মান্থলি কাটতে হবে, জি স্যার, মান্থলি কাটতে হবে, এটা নিয়ম আছে স্যার। যে আপনার টোটাল যে ইনকামটা থাকবে সেটাকে 12 দিয়ে ভাগ করে তারপরে হচ্ছে এখান থেকে ডিডাক্ট করতে হবে, ঠিক আছে? তো অনেক কোম্পানি তো এটা ফলো করে না, আমি যতটুকু দেখছি, যে দেখা যায় ইয়ারলি কেটে নেয়। না স্যার, এটা ইয়ারলি কখন কাটে জানেন স্যার? বছরের প্রথমে যখন আপনার ইনকামটা ট্যাক্সেবল হয় না, কিন্তু পরবর্তীতে যখন ইনকামটা ট্যাক্সেবল হয় তখন বছরে একবার কেটে নেয়। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে বিষয়। এবার আসেন বিষয়টা, এই যে ইনভেস্টমেন্ট যিনি দেখতে চেয়েছিলেন তিনি একটু দেখেন 78 সেকশন দেখতে পাচ্ছেন কিনা স্যার? জি ভাইয়া, থ্যাংক ইউ। আমার মতো সহজ করে এইভাবে কেউ শেখাবে না স্যার, যত্ন নিয়ে শেখাবে না। কারণটা আমি জানি, বিকজ যেটা হয় যে আপনি ভালো করলে তার রিজিক বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা আছে, কিন্তু আমার আল্লাহর নাম নিয়ে রিজিক বন্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম, এবং আমি এটা নিয়ে আসলে অবশ্যই ভাইয়া চিন্তিত না। তো আমার চিন্তা হচ্ছে কি আপনি শিখলেন কিনা, আপনি আমার কাছ থেকে যে এই যে টাকাটা আমাকে দিলেন আপনি শিখলেন কিনা এটা আমাকে বলেন। এবার আমাকে বলেন যে এই যে জিনিসটা 1,000 টাকা স্যার অনেক বেশি শিখে ফেলেছি। যাক আলহামদুলিল্লাহ। যেটা হয় স্যার, এই যে অ্যামাউন্টটা আপনি প্রতি মাসে মাসে আপনার স্যালারি থেকে টাকা কেটে নেয় না, এইটা হচ্ছে সেই টাকা। বুঝতে পেরেছেন? প্রতি মাসে মাসে আপনাকে এভাবে নিবে। ভাইয়া এই 3%টা কি টোটাল ইনকামের উপর না নাকি ট্যাক্সেবল? টোটাল ইনকাম, টোটাল এটা হচ্ছে গিয়ে টোটাল ইনকাম বলতে এখানে শুধুমাত্র ট্যাক্সেবল ইনকাম। বুঝতে পেরেছেন? টোটাল ইনকাম না, এটা হচ্ছে ট্যাক্সেবল। 4.5 লাখ বাদ হওয়ার পরে, তাই তো? বাদ হওয়ার পরে, জি। ট্যাক্সেবল ইনকামের উপরে কি হচ্ছে 3%। ঠিক আছে ভাইয়া, পিএফ এর যে ইন্টারেস্টটা ছিল, ওই ইন্টারেস্টটা কি হবে? ভাই পিএফ এর ইন্টারেস্টটা আমি পরে, এটা আমার চোখে পড়েছে, পিএফ এর ইন্টারেস্টটা ইনকাম হিসাবে যুক্ত হবে এবং আপনি এখানে ইনকাম হিসাবে যুক্ত করে দিবেন, এই হচ্ছে বিষয় ভাই, আর কিছুই না।
সেলস এর ইনসেনটিভ যেটা হয় অথবা টিএডিএ যেটা দেওয়া হয়, হ্যাঁ এটাও কি ইনকামের মধ্যে পড়বে? এগুলো সব ইনকামের মধ্যে পড়বে ভাইয়া। সো টিএডিএ টা তো আসলে ভ্যারি করে, এক একজনের টিএডিএ ও এক এক আচ্ছা, রকম। একটা ছোট বিষয় আছে, সরি আমি একটা জিনিস বিষয় আমি পুরো কথাটা ভাইয়া লক্ষ্য করি নাই। সেলস এর ইনসেনটিভ ভাইয়া ইনকাম, কিন্তু টিএডিএ হচ্ছে কি রিইম্বার্সমেন্ট। টিএডিএ কখনোই ভাইয়া কোনো এমপ্লয়ের ইনকাম না, ঠিক আছে? অতএব এটা এখানের মধ্যে স্যালারি সার্টিফিকেটের মধ্যে আসবে না বা ইনকামের মধ্যে আসবে না ভাইয়া, ঠিক আছে? ক্লিয়ার? কিন্তু টিএডিএ টা তো ভাই এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভ্যারি করে, এটা তো প্রত্যেক হ্যাঁ, মাসে আসলে আমরা টিএডিএ তো আসবে না তো ভাইয়া, ইনকামে তো আসবেই না ভাইয়া, ওটা তো ইনকাম না। সরি ইনসেনটিভস ইনসেন্টিভ যদি আমরা তো আসলে 12 দিয়ে ভাগ করে ওকে ভাই, আলাদা আলাদা যেটা আসবে সেটা আপনি আলাদা আলাদা ভাবে করে দিবেন এখানে ভাই, আর কিছুই না। ক্লিয়ার? ক্লিয়ার। ওকে স্যার তমাল ভাই, ওই ট্যাক্স ইয়ারে যদি কোনো আনলিভের এনক্যাশমেন্ট হয় সেটাও তো আসবে ওখানে। কোনটা? ওই ট্যাক্স ইয়ারে যদি কোনো আনলিভের এনক্যাশমেন্ট হয়। হ্যাঁ, ট্যাক্স ইয়ারে যদি কোনো ভাই বললাম না, আপনি যা ইনকাম করবেন হোয়াট এভার ইউ আর্ন ভাইয়া, বুঝতে পারছেন? হোয়াট এভার ইউ আর্ন, এটাকে সবটাকে যোগ করে তারপরে এটাকে 3টা ভাগ করবেন, আর 4.5 লক্ষ টাকা এই দুটার মধ্যে যেটা কি হবে কম হবে সেই অ্যামাউন্টটাকেই কেবলমাত্র আপনি এখানে কনসিডারেশনে নেবেন, বুঝতে পেরেছেন? আর আরেকটা জিনিস বলা ছিল যে এলএফএ অল্টারনেটিভ ইয়ার, এটাও কি এখন এফেক্টিভ আছে? হ্যাঁ, ওগুলো সব বাদ, সবগুলো এখন সব ইনকাম, টোটাল ইনকামের মধ্যে চলে আসবে। আগে এখন আর অল্টারনেটিভ ইয়ার বলতে কিছু নাই, সবকিছু বাদ হয়ে গেল ভাই, বুঝতে পেরেছেন? ওকে ভাই। স্যার জি ভাইয়া, কেউ যদি ভাই সাপোজ রিজাইন দেওয়া চলে গেল, এখন 40টা ছুটি বাকি ছিল, সেটা তো হচ্ছে যে আমরা পেমেন্ট দিয়ে দিবে। এখন 40টা ছুটি তো উনি দেখা গেছে প্রিভিয়াস ইয়ার গুলাতে কিছু কিছু করে আর্ন করছে, এখন সেটা কি কারেন্ট ইয়ারে হিসাব হবে, মানে টোটাল অ্যামাউন্টটা? লাস্ট উইথড্রন গ্রস, আমি যখন আপনাদেরকে লিভ এনক্যাশমেন্ট পড়িয়েছিলাম তখন আপনাকে বলেছিলাম যে লাস্ট উইথড্রন গ্রস কি করতে হবে, আপনাকে কনসিডারেশনে নিতে হবে, ঠিক আছে স্যার? আমার প্রশ্নটা এটা ছিল না ভাই, মানে উনি যে ছুটির টাকাটা পাচ্ছে, ছুটির টাকাটা সাপোজ তো কারেন্ট ইয়ারে না, উনি দেখা গেছে প্রিভিয়াস ইয়ারে ছুটি আর্ন করছে, সেই টাকাটা এখন সে দেখা গেছে এই বছর রিজাইন দিছে জুন মাসে বা হচ্ছে যে মে মাসে, তখন তো কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে হিসাব হচ্ছে। এখন এই ক্ষেত্রে কি মানে যেহেতু প্রিভিয়াস ইয়ার হিসাবে ছুটি আর্ন করছে, আমি টাকাটা পাচ্ছে? উত্তর অলরেডি দিয়ে দিয়েছি স্যার, ঠিক আছে? উত্তর ওই একটাই, যেটা হবে যে আপনি যখন এনক্যাশমেন্ট করবেন, এনক্যাশমেন্ট হ্যাজ টু বি ডান অন লাস্ট উইথড্রন গ্রস, সর্বশেষ উত্তোলিত মাসের যে গ্রস সেটাকে 30 দিয়ে ভাগ করে তারপরে পে করতে হবে স্যার, ঠিক আছে? পিএফ এর যে ইন্টারেস্টটা, ওটা কি আমি কোম্পানি কন্ট্রিবিউশন এবং আমার কন্ট্রিবিউশন দুটো এক করে ইন্টারেস্টটা ক্যালকুলেশন করব? রাইট ভাইয়া, দুটোটা যোগ করে তারপরে যে ইন্টারেস্টটা আসবে, যে টাকাটা ইনভেস্ট করা হবে, অ্যাটেকচুয়াল যে ইন্টারেস্টটা আসবে সেই ইন্টারেস্টটা ইনকামের মধ্যে যোগ করে দিবেন, ঠিক আছে? আর ইনভেস্টের ক্ষেত্রে কি ওই ইন্টারেস্টটা আসবে? ইনভেস্টমেন্টের ক্ষেত্রে ইন্টারেস্ট আসবে না ভাইয়া, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র মালিকের এবং আপনার যে কন্ট্রিবিউশন সেটা আসবে ভাইয়া। ওকে ওকে ভাই। স্যার এখানে যে বেসিক স্যালারি আমরা যে ইয়ারলি আমার একটা প্রশ্ন ছিল যোগ করেছি স্যার, হ্যাঁ বেসিক স্যালারি, হাউস রেন্ট, মানে এটা ট্রান্সপোর্ট অ্যালাউন্স যে সেগমেন্ট গুলো আছে স্যার, হ্যাঁ ইনকামের ক্ষেত্রে, সেগুলো ছাড়া আর কিছু কি ইনকাম হিসেবে দেখানো যাবে? স্যার আপনার যা ইচ্ছে হয়, অর্থাৎ আপনি রিইম্বার্সমেন্ট ব্যতীত আপনি একটা চাকরি থেকে যা যা পান, ঠিক আছে? অর্থাৎ কোম্পানি রিইম্বার্সমেন্ট জিনিসটা কি, কোম্পানির কাজে কোনো টাকা খরচ করলেন, আবার কোম্পানি সেই টাকা আপনাকে ফেরত দিল, ঠিক আছে? এই টাকা ব্যতীত বাকি যত ইনকাম আছে সব এটার মধ্যে কি হবে স্যার, যুক্ত হবে। এবং আরো দুটো ইনকাম আমি আপনাকে একটু পরেই পড়াতাম, কিন্তু যেহেতু প্রশ্ন করছেন আমি এই জন্য একটু পড়িয়ে দেই। দেখেন বিষয়টা হচ্ছে যে কেউকে যদি আপনি গাড়ি দেন, আপনার অনেক সময় আছে না জিএম সাহেবদেরকে গাড়ি দেন, আপনার ইনকাম হিসাবে যদি আপনি কেউকে 2500 সিসির নিচে যদি কোনো গাড়ি কেউকে দেন, অর্থাৎ যেটা হচ্ছে 2500 এক সিসি থেকে 2500 সিসি পর্যন্ত, এই সিসির মধ্যে যদি কেউকে কোনো গাড়ি দেন, তাহলে তার ট্যাক্সের মধ্যে 10,000 টাকা ইনকাম হিসাবে যোগ হবে, অর্থাৎ তার ট্যাক্সেবল ইনকামের মধ্যে 10,000 টাকা আপনার ক্যালকুলেশনে আনতে হবে। আর যদি কেউকে 2500 সিসির বেশি কোনো গাড়ি দেন, তাহলে সেক্ষেত্রে 25,000 টাকা কি করবেন আপনার এখানে ট্যাক্সের মধ্যে যুক্ত হবে, ঠিক আছে? এটা একটা গেল। আরেকটা বিষয় হচ্ছে যে এটা ইয়ারলি ভাইয়া, ইয়ারলি। জি, আগে এটা কি ছিল, আগে ছিল হচ্ছে 60,000 টাকা
অথবা যেটা হচ্ছে 5%। সো এটা এখন আর নেই, এখন বলা হয়েছে এটা গাড়ির সিসির উপরে নির্ভর করে। আপনি যদি এটা 2500 সিসি হয় তাহলে 10,000, আর যদি আপনার 2500 সিসির উপরে হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা 25,000 টাকা। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের হাউস অ্যাকোমোডেশনের ক্ষেত্রে, অ্যাকোমোডেশনের ক্ষেত্রে বলা হয়েছে যে আপনি যদি কেউকে একটা বাড়ি ফ্রি দেন, অ্যাবসোলুটলি ফ্রি দেন, বা কোনো অ্যাকোমোডেশন ফ্রি থাকতে দেন, তাহলে সেক্ষেত্রে বলেছে যে ওই বাড়িটার যে ভাড়া, ওই অ্যানুয়াল ফি যে ভাড়াটা, ওই ভাড়াটা অ্যাটেক্সুয়ালটা আপনি এখানে যুক্ত করে দিবেন। আর যদি এমন হয় যে কিছু টাকা আপনি দেন, কিছু টাকা মালিক দেয়, তাহলে যেটা হবে যে আপনি যে টাকাটা দেন ওই টোটাল অ্যানুয়াল যে রেন্ট আছে সেই রেন্ট থেকে ওই ভাড়ার টাকাটা বাদ দিয়ে বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা আপনি ইনকামে কি করবেন, অ্যাড করে দিবেন। আর একটা বিষয় মাথায় রাখবেন যে আমাদের আইন অনুযায়ী, বর্তমান আইন অনুযায়ী, ট্যাক্স আইন অনুযায়ী 3টা ইনকাম আপনার কি হবে না, ইনকামে যুক্ত হবে না। অর্থাৎ এটা আপনার ট্যাক্সেবল ইনকাম হিসেবে যুক্ত হবে না। একটা ইনকাম, যদি কোম্পানি আপনাকে কোনো ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি দেয়, আমি আবার বলছি, কোম্পানি যদি আপনাকে কোনো ইন্স্যুরেন্স ফ্যাসিলিটি দেয় এবং সেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে যদি আপনি কোনো প্রকার ইনকাম করেন, মানে কোনো কিছু যদি সাপোজ ধরেন আপনার অ্যাক্সিডেন্ট করলেন, হাসপাতালে আপনি ভর্তি হলেন, আপনার ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে কিছু টাকা দিল, ঠিক আছে, এই ইন্স্যুরেন্স কোম্পানির যে ইনকামের টাকাটা, এইটা আপনার ট্যাক্সেবল ইনকামের মধ্যে যুক্ত হবে না। আর একটা বিষয় হচ্ছে কি, আপনার গ্র্যাচুইটি যদি অ্যাপ্রুভ থাকে তাহলে গ্র্যাচুইটি থেকে যে টাকা পাবেন সেটার 2.5 কোটি টাকা পর্যন্ত কোনো টাকা আপনার ট্যাক্সেবল ইনকামের সাথে যুক্ত হবে না। আরেকটা হচ্ছে গিয়ে আপনার যদি সার্জারি করা হয়, আমি আবার বলছি সার্জারি, অর্থাৎ আপনার হার্ট, কিডনি, আই, লিভার অর ক্যান্সার, এটার যদি কোনো অপারেশন প্রয়োজন হয় এবং কোম্পানি যদি এটার জন্য আপনাকে কোনো অনুদান দেয় বা কোনো টাকা দেয়, সে টাকাও আপনার ইনকামের মধ্যে যুক্ত হবে না। আমি বিষয়গুলি বোঝাতে পেরেছি স্যার? জি ভাই। জি, তাহলে আপনার এতটুকু এখন এখানে একটা কোশ্চেন ছিল, বলেন ভাইয়া। কোশ্চেন ছিল ইন্স্যুরেন্সে, সাপোজ অনেক ইন্স্যুরেন্স কোম্পানির এরকম আছে যে আপনি হচ্ছে লং টার্ম হচ্ছে একটা ডিপিএস টাইপের করবেন, অথবা 2 বছর বা 3 বছর পরে ওরা আপনাকে একটা প্রফিট দেয়, হ্যাঁ, বা প্রফিট দেয়। এখন এই যে প্রফিটের টাকাটা, এটা কি অ্যাড হবে? ভাইয়া ওইটা কোম্পানি কখনোই আপনাকে এই ধরনের ইন্স্যুরেন্স দিতে পারে না। না, কোম্পানিটা বলতেছেন, এটা পার্সোনালি। আচ্ছা, ওইটা ভাইয়া ওইটার থেকে যে ইনকাম হবে সেই ইনকাম এখানে যুক্ত হবে, ঠিক আছে, 1 নাম্বার। আর আপনার রিবেট যখন আমি পড়িয়েছিলাম, তাই না, ওখানে যখন আপনি প্রতি বছর কন্ট্রিবিউশন দিবেন, এই কন্ট্রিবিউশন টোটাল যে অ্যামাউন্টটা থাকবে সেটা 10% আপনি কি পারবেন, রিবেটের জন্য আবেদন করতে পারবেন। আচ্ছা, এখানে আমার ভাই একটা কোশ্চেন হচ্ছে যে আমি যে ওইখানে টাকাটা জমা দিব, কন্ট্রিবিউশনের 10% না হচ্ছে আমার যে ফেস ভ্যালু ওইটা 10%, কোনটা? রাইট ভাই, এখানে একটা চমৎকার বিষয় হচ্ছে যে ভাইয়া আপনার ফেস ভ্যালু যেটা হয় যে একটা ধরেন আপনি 5 লক্ষ টাকার একটা ইয়া কিনলেন, লাইফ ইন্স্যুরেন্সের যেটা হচ্ছে যে একটা স্কিম কিনলেন, ঠিক আছে, একটা স্কিম কিনলেন, আপনি এখানে প্রতি মাসে দেন 10,000 টাকা করে, বুঝবেন, কিন্তু প্রতি মাসে কত, 10,000 করে দেন, তাহলে আপনি যেটা হচ্ছে যে 1 বছরে দিচ্ছেন 1,20,000 টাকা। এখানে আপনি যেটা টোটাল অ্যামাউন্টটাকে যোগ করে এটা 10% ভাইয়া, ঠিক আছে, এটা 1,20,000 এর 10%। হ্যাঁ, 1,20,000 এর 10% আপনি কি করতে পারবেন যে এখানে আপনি ট্যাক্স রিবেট হিসাবে দাবি করতে পারেন। না, একটা মিনিট, আমি আরেকটু ক্লিয়ার করে দেই আপনার জন্য। আগে কিন্তু ভাইয়া ছিল এটা ফেস ভ্যালুর উপর, যে এখন এটা এখনো কিন্তু ফেস ভ্যালুই ভাইয়া, ফেস ভ্যালুটা কিন্তু ফেস ভ্যালু হলো তো তাহলে 5 লাখ টাকা হবে না। আমি একটু এখানে একটু চেঞ্জ আছে ভাইয়া, আমি আপনাকে একটু জায়গাটা পড়ে দেখাই, তারপরে দেখতে পাবেন যে আপনি বুঝতে পারবেন যে ভাইয়া আমি আপনাকে কি বলার চেষ্টা করছি। এবার আসেন আমি আপনাকে সেটা একটু দেখাই। এটা হচ্ছে থার্ড ইয়েতে, একটা মিনিট ভাইয়া, এই যে এখানে দেখেন, এখানে কি বলছে ভাইয়া, বলা আছে হচ্ছে কি, করদাতা কর্তৃক তাহার নিজের জন্য অথবা তাহার স্বামী বা স্ত্রী অথবা কোনো অপ্রাপ্তবয়স্ক শ্রমিক সন্তানের জন্য জীবন বীমা বা চুক্তিভিত্তিক ডেফার্ড অ্যানুইটি পরিচালনা করিবার জন্য পরিশোধিত কোনো অর্থ, তবে বীমার ক্ষেত্রে পরিশোধিত উক্ত অর্থ হইবে বীমার প্রকৃত অর্থের 10%। তাহলে আমি আপনাকে কি বলেছি ভাইয়া, আপনি প্রতি মাসে দিচ্ছেন 10,000 করে, তাহলে আপনি কত 1,20,000 টাকা দিলেন, তাই না, এইটার 10%, বুঝতে পেরেছেন ভাই? এই যে এখানে বলা, এই যে এখানে লাস্ট লাইনটা দেখেন, তবে বীমার ক্ষেত্রে পরিশোধিত অর্থ হইবে বীমার প্রকৃত অর্থের 10%, বুঝতে পেরেছেন ভাইয়া? এখানে তো প্রকৃত অর্থটা তো বলতেছে, তাহলে আমার বীমা কিন্তু 5 লাখ।
না, আপনার বিমা 5 লাখ মানে কি ভাইয়া? আপনার ওই বছরের প্রকৃত অর্থ কত ভাইয়া সেটা বলেন আমাকে। ওই বছরের প্রকৃত অর্থ 1,20,000। 1,20,000। এই জন্য এই হিসাবটা এইভাবে করতে হবে। আমরা আগে যেভাবে করতাম দ্যাট ওয়াজ এ রং আইডিয়া ভাইয়া, যে আমি টোটাল 5 লক্ষ টাকার কিনলাম তাহলে 5 লক্ষই মনে হয় ওটা প্রকৃত, কিন্তু না, আমি ওই বছরে কি আমি 5 লক্ষ টাকা ইনভেস্ট করেছি ভাইয়া, বুঝেন? কিন্তু জি জি বুঝতে পেরেছি। ইনভেস্ট করি না, আমি ওই বছর যেটা ইনভেস্ট করব ওইটা 10%, বুঝতে পেরেছেন? আর ভাই তাহলে এবার বোধহয় আরেকটা সুযোগ আছে যে আগে তো আমার নিজের নামে শুধু হতো, এখন কি আমি আমার ওয়াইফের নামেও যদি বীমা করি তাহলে এটাও আমি রিবেট নিতে পারবো? জি অবশ্যই। ক্লিয়ার? মানে ওকে, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা আমার একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া প্লিজ। আমি কিন্তু আরেকটা ট্যাক্স ক্যালকুলেশন জানি দেখাতে পারি। সবাই একটু আমাকে প্রশ্নটা একটু ধরে রাখেন, আমরা এই সেশনের পরে আমি ইয়েটা করব, কারণ আমি আরেকটা ট্যাক্স ক্যালকুলেশন আপনাদের দেখাতে চাই। স্যার দেখাবো? ইনভেস্টমেন্ট নিয়ে একটু কোশ্চেন ছিল আমার। জি বলেন। আমরা আচ্ছা আমি এই ক্যালকুলেশন স্যার আগে আপনারগুলো শেষ করেন স্যার, কোশ্চেনগুলো পরে নিলে ভালো। সেকেন্ড ক্যালকুলেশনটা তাহলে আপনাদেরকে দেখাই। সেকেন্ড ক্যালকুলেশন হচ্ছে নাহান নামের একজন এমপ্লয়ি একটা প্রতিষ্ঠানে কাজ করেন, উনি ফিমেল। ওনার যেটা হচ্ছে যে এখানে টোটাল ওনার যে ইনকামটা আমি ইয়ারলিটা আগেই বের করেছি যাতে ক্যালকুলেশনের জন্য আমাদের সুবিধা হয় সেই জন্য, ঠিক আছে? এবার এই নাহান নামের যে এমপ্লয়িটা এখানে আছেন উনি এই যেগুলি আছে সেগুলো তো পেয়েছেনই, এর সাথে উনি আরো পেয়েছেন যে উনি একটা ফ্ল্যাটে থাকেন যেটা ফ্রি, এবং সেখানে যেটা হচ্ছে যে উনি একটা ফুল টাইম গাড়ি পান অফিস থেকে। আমি ধরেন এখানে সিসিটা অ্যাড করে দিই, কারণ সিসিটা ছিল না এখানে, আমি ধরেন সিসিটা দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 1500 সিসি, ঠিক আছে? ধরেন আমি 1500 সিসি দিয়ে দিলাম। তারপরে যেটা হচ্ছে যে উনি প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউট করেন, ওনার সেভিং সার্টিফিকেট আছে 2 লক্ষ টাকার। দেখেন আপনারা কেউ এখন গ্রুপে ইয়া করবেন না, একটু আপনারা আমি একটুখানি সময় দিবেন আমাকে। তারপরে যে জিনিসটা হচ্ছে সেভিং সার্টিফিকেট 2 লক্ষ টাকা, তারপরে হচ্ছে আমার WPPF হচ্ছে 70,000 টাকা, আমার ডিপিএস এই যে ভদ্রমহিলার ডিপিএস আছে 1,20,000 টাকা। এই হচ্ছে টোটালটা। এবার আসেন আমি প্রথমে ওনার ইনকামটা একটু বের করি, আমাকে একটু ইয়ে করি। আমি প্রথমে ওনার ইনকামটা বের করে ফেলি। আসেন প্রথমে ওনার ভদ্রমহিলার যে ইনকামটা আছে সেটা একটু নিয়ে নেই আমরা ওনার ইয়ে থেকে। একটা মিনিট, এই যে এখান থেকে আমি জাস্ট ওনার একটা মিনিট, সরি ভাইয়া WPPF টা কি? ওই যে আমাদের প্রফিট শেয়ারের যে বিষয়টা সেটাকে WPPF বলা হয়, ঠিক আছে? জি এবার আসেন, এই হচ্ছে ওনার টোটাল ইনকামটা। প্রথমে যে ইনকামটা আমরা বক্সের মধ্যে পেয়েছি সেই ইনকামটা নিলাম, এখান থেকে মান্থলিটা বাদ দিয়ে আমি ইয়ারলি ইনকামটা ওনার এখানে নিয়ে নিলাম। আসেন জুম করেন স্যার, আমি জুম করতেছি, একটা মিনিট একটু সময় দেন আমাকে। এই যে জুম করে দিলাম। এবার আসেন এখানে ওনার আরো কিছু ইনকাম আছে। কি কি ইনকাম আছে ওনার? উনি একটা যেটা হচ্ছে ফ্ল্যাটে থাকেন। এখন যেটা হচ্ছে যে ফ্ল্যাটের ধরেন আমার তো এখানে কোনো ফিগার আমি দেইনি, এখানে ফ্রি ফ্ল্যাট যেহেতু থাকে উনি ফ্রি ফ্ল্যাটে থাকেন। আমি ধরে নিলাম যে উনি পার মান্থ ফ্ল্যাটের ভাড়া দেন হচ্ছে গিয়ে কত করে, ওনার মালিক ওনার জন্য 20,000 টাকা ফ্ল্যাট ভাড়া দেন, ঠিক আছে? আমি এটা এখানে লিখে দিলাম কারণ আমাকে ভ্যালুটা মেনশন করা ছিল না, আমি আপনাদের সুবিধার জন্য এটা মেনশন করে দিলাম। এবার আসেন এইটা, তাহলে ওনার কি হচ্ছে যে ওনার একটা ফ্ল্যাটের জন্য যে ইনকাম আছে সেটা এখানে দিব। ওনার যদি পার মান্থ 20,000 টাকা করে হয় তাহলে 2,40,000 টাকা করে কি ওনার যেটা হচ্ছে ইয়ারলি। এবার আসেন হ্যাঁ, হাউস রেন্ট, হ্যাঁ অ্যাকোমোডেশন দিতে পারি, হ্যাঁ অ্যাকোমোডেশন দিতে পারি। আমি অ্যাকোমোডেশন সংক্ষেপে লিখে দিলাম। ধরেন অ্যাকোমোডেশনটা কত, এটা হচ্ছে গিয়ে আপনার 2,40,000 টাকা, ঠিক আছে? 2,40,000 টাকা। এরপরে আরো ইনকাম আছে ওনার। কি ইনকাম আছে এখানে দেখি, উনি একটা গাড়ি পান ফ্রি, যেটা হচ্ছে কত সিসি, 1500 সিসির একটা গাড়ি উনি অফিস থেকে পান। এই 1500 সিসির যে গাড়িটার জন্য ওনাকে আরো 10,000 টাকা কি হবে যে এখানে অ্যাড করতে হবে। এবার আসেন 11 নাম্বার হচ্ছে গিয়ে কার, এটার জন্য পাবেন আরো 10,000 টাকা ইনকামে ওনার যোগ হবে, ঠিক আছে? এরপরে আসেন আমরা কি পাবো, যে ওনাকে আবার একটু দেখি। ওনার এখানে যেটা আছে সেটা হচ্ছে উনি পিএফ এ কন্ট্রিবিউট করেন 8% বেসিকের, তার মানে পিএফ কন্ট্রিবিউশন এখানে আমরা যেটা দিব
সেটা হচ্ছে যে 12 নম্বরে হচ্ছে পিএফ কন্ট্রিবিউশন, পিএফ ইনকাম, পিএফ ইনকাম এটা হবে গিয়ে ওনার কত পার্সেন্ট? 8%, অর্থাৎ ওনার বেসিক যে স্যালারিটা আছে এখানে এইটার হচ্ছে গিয়ে 8%, 8% এটা হচ্ছে এখানে। কি ব্যাপার, ভ্যালুটা এমন আসলো কেন? স্যার আমি দেখি। স্যার কারেক্টটা 1,20,000 হয় না? 10,000 করে স্যার ইয়ারলি। প্রতি মাসে না তো স্যার, ইয়ারলি একটাই, ইয়ারলি 10,000 আর বেশি না স্যার। ওকে 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 স্যার। এটা হবে 6 লক্ষ টাকার 8%, তাই না? 8%। আচ্ছা, এটা ভ্যালু এরকম আসছে বিকজ এখানে কমা দেয়া এই জন্য। আচ্ছা দাঁড়ান একটা মিনিট। নাম্বার ফরম্যাটে। জি বুঝতে পেরেছি। এটা হচ্ছে আমি এখানে করে দিচ্ছি, দাঁড়ান 6 লক্ষ টাকা, তো 6 লক্ষ টাকা এই হচ্ছে 6 লক্ষ গুণন হচ্ছে গিয়ে 8%, 8%। আচ্ছা এটা হচ্ছে 48,000 টাকা। তারপরে ওনার আর ইনকাম কি? ওনার আর একটা ইনকাম আছে WPPF, অর্থাৎ ওনার প্রফিট শেয়ার। জি স্যার বলেন। সেভিং সার্টিফিকেট। স্যার এই যে সেভিং সার্টিফিকেট ইনকাম না স্যার, ওটা ইনভেস্টমেন্ট, মাথায় রাখতে হবে। জি স্যার বলেন। স্যার বেসিক স্যালারি যে আমরা পিএফ আমরা যে 8% ধরেছি, অন্য কিছু প্রতিষ্ঠানে আমরা দিয়ে থেকে হচ্ছে স্যার 10%, স্যার সেটা থেকে 10% ধরবে। 10% হবে জি। ওকে এখানে হচ্ছে প্রফিট শেয়ার। ইন্টারেস্টটা সাথে অ্যাড করে দিতেন। কোনটা ভাইয়া? ইন্টারেস্ট থাকবে না এই জায়গায়? হ্যাঁ, এটা ইন্টারেস্ট যেহেতু এখন এখানে মেনশন করা নেই, এই জন্য আমরা এটা স্কিপ করলাম। ঠিক আছে, যদি থাকে আপনি অবশ্যই সেটা দিয়ে দিবেন। এটা হলো 70,000 টাকা। এবার আসেন, আমি এই ভদ্র মহিলার যিনি আছেন নাহার ম্যাডাম, ওনার আমি টোটাল ইনকামটা কি করব, যে এখন বের করব। টোটাল ইনকামটা হচ্ছে গিয়ে এই যেটাকে আমরা যোগ করে দিলাম। এটাকে আমরা, জি ভাই বলেন। ওই প্রফিট শেয়ারটা তো বেসিক্যালি আমরা মানে প্রথমেই তো জানতে পারি না, এটাকে কি রাফ কাট ধরে হিসাব করব? এটা আমরা যদি যে বছরটা যখন জানতে পারবো তখনই কেবলমাত্র এখানে অ্যাড করব, আদারওয়াইজ না। মানে তার মানে আমি যখন প্রফিট শেয়ারটা পাইনি তো সেই সময় পর্যন্ত তার অ্যানুয়াল ইনকাম একটা ক্যালকুলেট করে ওইটাকে 12 দিয়ে ভাগ করে আগাবো। যখন প্রফিট শেয়ারটা হিট করবে তখন আবার ওটাকে আমার ক্যালকুলেশনে ঢুকাই নিতে হবে, তাই তো? রাইট ভাইয়া। মানে সেটা এমন হতে পারে প্রফিট শেয়ারের টোটাল ইনকামটা ওই সময় আমরা কেটে নিয়ে নিতে পারি ওই মান্থে। রাইট ভাইয়া, জি ঠিক আছে। এবার আসেন, ক্যালকুলেশনটা ঠিক দেখাচ্ছে না, উপরের গুলি কাউন্ট হয়নি বোধহয় ট্যাক্স ফরম্যাটে। কোনটা ভাইয়া? যে কমার কারণে 1 থেকে 9 পর্যন্ত কাউন্ট করা হয়নি টোটাল ইনকাম। আচ্ছা দাঁড়ান দেখি ভাই দেখি। নাম্বার ফরম্যাটটা কোথায়? ফরম্যাট সেলে গেলে রাইট, নাম্বার দেখি এবার কাউন্ট করে কিনা, আশা করি করবে। এগুলো তো উঠে দেওয়া যায়, দাঁড়ান একটা মিনিট ভাইয়া দেখি সহজে ঠিক করা যায় কিনা। ভাই সিলেক্ট করে কারেন্সি করে নিলেও হবে ভাই? কারেন্সি করে নিলে হবে? আচ্ছা ভাই দেখি, এটা যেহেতু করে ফেলছি এতটুকু, এটা বাকিটুকু করে ফেলি দেখি। আচ্ছা এখন কি হইলো কিনা, এবার মনে হয়ে গেছে ভাইয়া, তাই না? দেখি টোটালটা একটু যোগ করে ভাইয়া, টোটালটা যোগ করে, না এখনো হয়নি। দেন সিলেক্ট করে কারেন্সি করে দেখি, তাহলে ফরম্যাট যেহেতু কারেন্সি বললেন করলাম, কি হয় আল্লাহ জানে। দাঁড়ান দেখি একটু ভাইয়া, এবার কি হয়েছে ভাইয়া দেখেন তো। 20 লক্ষ এবারও মনে হয় না। দাঁড়ান, ওখানে সামের সূত্র বোধহয় দেওয়া নাই। সামের সূত্র দেয়া নাই ভাইয়া, দাঁড়ান দেখি।
9 24 এবার হয়েছে মনে না? হয় হয়েছে, এবার হয়েছে, রাইট। আচ্ছা 20,58,000 টাকা, তাই না? এবার আসেন, এটাকে আমরা কি করব, 3 ভাগ করব। যে এই যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটাকে আমরা স্ট্রেইট এখান থেকে, দাঁড়ান একটা মিনিট, এটা একটু সাইজ করে নেই। কপি, আচ্ছা এবার আমি এখানে নিলাম এই অ্যামাউন্টটাকে কি করব, প্রথমত যেটা হচ্ছে যে এটাকে 3 ভাগ করব। তাহলে 3 ভাগ করলে আমার কতটুকু আসে সেটা একটু দেখি। এটাকে ভাগ করলাম হচ্ছে গিয়ে 3 দিয়ে, তাহলে যে অ্যামাউন্টটা আসলো সেটা হচ্ছে এটা, যেটা 6,86,000, রাইট 86,000 টাকা। তাহলে এখানে আমি তো এখন বুঝতেই পারছি যে 4.5 লাখ টাকা কি এটার মধ্যে কম না স্যার, বলেন তো? হ্যাঁ, 4.5 লক্ষ টাকাটাই আমরা কম, pay করবো আর কি। রাইট। এখন যেটা হচ্ছে যে ট্যাক্সেবল ইনকামটা তাহলে বের করে ফেলি আমরা এখানে। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে কি আমার এখানে, ট্যাক্সেবল ইনকাম, একটা মিনিট একটু সময় দিবেন। চল ভাই, মেল ফিমেলের যে এক্সামটেড ইয়েটা ছিল ওটা কি এবার কি না ইকুয়াল এটা করে পরে, দিচ্ছে? এটার পরে ভাইয়া, এটার পরে ভাইয়া, ওকে ওকে। এটা ওইটা কিন্তু এখন এখানে না। এইবার আসেন, যেটা হয়ে গেল ওনার এবার ট্যাক্স দিতে হবে কত টাকায় বলেন তো এই ভদ্র মহিলার? 16,08,000 টাকা। রাইট, এই টাকার উপরে কি করতে হবে, তাকে ট্যাক্স দিতে হবে। এখন আমরা সেই যে আমরা এখানে যে জিনিসটা করেছিলাম সেই জিনিসটা একটু এখানে কপি করে নিয়ে আসি। এটা এবার নিয়ে এসে যেটা করব, তার এই যে ফিমেল যিনি আছেন ওনার আমি এখানে এটা জাস্ট বসালাম, বসিয়ে যেটা করব এই যে এখানে, এবার আসেন এই ভদ্র মহিলার টোটাল যে ট্যাক্সেবল যে ইনকামটা, সেই ট্যাক্সেবল ইনকামটা হচ্ছে 16,08,000 টাকা। তাহলে আমি এটা এখান থেকে জাস্ট একটু সরিয়ে ফেলি, ওনার ক্ষেত্রে জাস্ট এটা একটু সরিয়ে আমি ফিমেল তো ভাইয়া 4 লাখ থেকে শুরু না? হ্যাঁ ফিমেল 4 লাখ থেকে শুরু, এটা আমি ঠিক করছি ভাই, একটু সময় দেন। প্রথম কি হচ্ছে 4 লাখে হচ্ছে ওনার 0, অর্থাৎ ফিমেলে কোথায় দেখেছিলাম স্যার আমাদের স্ল্যাবটা মনে আছে সবার? এই দেখেন ফিমেলদের, রাইট, ফিমেলদের স্ল্যাব কত স্যার? 4 লক্ষ টাকা, তাই না? 4 লাখে 0, পরবর্তী 1 লাখে 5%, পরবর্তী 3 লাখে 10, পরবর্তী 4 লক্ষ টাকাতে হচ্ছে গিয়ে 15% এবং পরবর্তী 20% এবং নেক্সট হচ্ছে গিয়ে 25%। তাহলে এবার আসেন আমরা এখানে প্রথমত যেটা করব সেটা হচ্ছে এই ভদ্র মহিলা নাহার ম্যাডাম যিনি আছেন ওনার এটা আমি এখানে দিলাম। দেওয়ার পরে যেটা হবে প্রথমত সেটা হচ্ছে এখান থেকে এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা আমি বাদ দিব, দিলে যেটা হবে প্রথমত ওনার 0 ট্যাক্স আসবে, অর্থাৎ প্রথম 4 লক্ষে 0 দিলেন, তার মানে ওনাকে এখন ট্যাক্স দিতে হবে কত? 12,08,000 টাকায়। এবার প্রথম যেটা হবে ওনার, আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রথম 1 লক্ষে 5%, তাই না? হ্যাঁ 1 লক্ষে 5%, তাহলে 5% কত স্যার? 5,000 টাকা। এরপরে যেটা হবে এটা থেকে আমি মাইনাস দিলাম এটা, তাহলে হচ্ছে কি কত? 5,000 টাকা। তারপরে যেটা হবে পরবর্তী 3 লক্ষে কত পার্সেন্ট স্যার বলেন তো? 10%। রাইট, পরবর্তী 3 লক্ষে হচ্ছে গিয়ে আপনার 10%। তাহলে এখান থেকে আমি 3 লক্ষ টাকা বাদ দিব, বাদ দিলে 10%-এ কত আসে স্যার বলেন তো? 30,000 টাকা, তাই না? 30,000 টাকা। তারপরে আমি কি করলাম, এরপর হচ্ছে পরবর্তী কত? 4 লক্ষ, তাই না? অ্যামাউন্টটা কত? পরবর্তী 4 লক্ষে আমার কত পার্সেন্ট স্যার? 15%। 50% টাকা কত আসে স্যার? 60,000 টাকা। তাহলে 60,000 টাকা এখান থেকে আমি দেওয়ার পরে আমার যেটা হচ্ছে যে আমার এরপরে থাকে কত? এর পরের স্ল্যাবটা হচ্ছে 5 লক্ষ টাকা, তাই না? জি 5 লক্ষ 5 লক্ষ টাকা। তাহলে আমার আর রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কত বলেন তো স্যার? 4,08,000। 4,08,000। তার মানে আমার কি হবে না, আমার আর কি হবে না এখানে 5 লক্ষ টাকা যেহেতু পুরোটা হচ্ছে না, এই অ্যামাউন্টটার কত পার্সেন্ট? 20%, তাই না? 20%। রাইট, এই অ্যামাউন্টটার 20%। এই যে আমি এখানে দিয়ে দিলাম 20%। এখন আমি যদি ওনার টোটাল ট্যাক্সেবল ইনকামটা যোগ করি গ্রস ট্যাক্স, তাহলে কত আসবে সেটা? কত স্যার? 1,76,000। রাইট স্যার, এই যে দেখছেন এইভাবে খুব ইজি বের করা যায় ট্যাক্সেবল একটা এমপ্লয়েড ট্যাক্স কত টাকা আসবে, সেটা এইভাবে খুব আপনি সিম্পল ভাবে বের করে ফেলতে পারেন।
ক্লিয়ার? আমি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? বলেন ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন ভাইয়া প্লিজ, কি প্রশ্ন ছিল? ভাইয়া, এই যে, কারের জন্য যে 10,000 টাকা করলেন, এটা তো কার তো এআইটি হিসেবে আলাদা ট্যাক্স, ফিক্সড ট্যাক্স থাকার কথা। ওরে ভাই, সেটা ওটা কি তো 10,000 টাকা ব্যক্তিগত, করা থাকবে? ওটা তো ব্যক্তিগত গাড়ি। ব্যক্তিগত গাড়ি আর অফিস থেকে গাড়ি দুটো আলাদা জিনিস, বুঝতে পেরেছেন? ব্যক্তিগত গাড়ির এআইটি হয়, অফিসের গাড়ির কিন্তু এআইটি হয় না, বুঝতে পেরেছেন? আচ্ছা, অফিস থেকে গাড়ি হলে জিএম হলেন, জি আপনি জিএম হলেন, আপনাকে অফিস থেকে কিন্তু কি দিবে না, কোনো যে গাড়িটা দিবে সেটার জন্য কি আপনি অ্যাডভান্স ট্যাক্স দিবেন সরকারকে? না ভাইয়া, দিবেন না। এটা দিলে অফিস দেবে। অফিস দিবে, আপনি দিবেন না, বুঝতে পেরেছেন ভাইয়া? ক্লিয়ার কারণ কনসেপ্ট? ওই ক্লিয়ার? কারের জন্য আমার ইনকামে হিট করবে ইয়ারলি 10,000 টাকা। রাইট স্যার, রাইট। ক্লিয়ার? স্যার এই যে ভদ্র মহিলা নাহার, ওনার হচ্ছে যদি কোনো হচ্ছে কেপে বোনাস না থাকে, তারপর ফুড অ্যালাউন্স না থাকে, সেক্ষেত্রে তো ইনকাম দেখাবো না আমরা, তাই না? না, ওগুলো না থাকলে নাই, না থাকলে আমরা কখনোই ওগুলোর মধ্যে ঢুকবো না, বুঝতে উনি যা পেরেছেন? যা ফেসিলিটি পাই সেগুলো হচ্ছে আমরা ইনকাম হিসেবে দেখাবো, রাইট তাই না? রাইট রাইট। তমাল ভাই, অফিস থেকে যদি রেন্টে কারের মাধ্যমে গাড়ি ভাড়া নিয়ে কোনো এমপ্লয়িকে অ্যাসাইন করা হয়, হ্যাঁ, এবং ওই রেন্টে কারে যদি গাড়ির ট্যাক্স বা অ্যানুয়াল ঋণ যে ফি গুলা পে করে, সেক্ষেত্রেও কি এমপ্লয়ের এগেইনস্ট 10,000 টাকা এমপ্লয়ি ট্যাক্স দিতে হবে, অবশ্যই ভাই এমপ্লয়িকে দিতে হবে, কারণ ওই এমপ্লয়ি ফুল টাইম যদি গাড়ি অর্গানাইজেশন থেকে পায় তাহলে অবশ্যই সেটার জন্য তাকে 10,000 টাকা দিতে হবে। সেটা তো কোনো ইনকামের ডকুমেন্টেশনে থাকছে না যে ওনাকে একটা কার অ্যাসাইন করা হয়েছে। ভাইয়া যদি কোনো ডকুমেন্টেড অ্যাসাইন না করা থাকে তাহলে এটা আমরা একটা ডিসঅনেস্ট কাজ করলাম। একটা জিনিস আমি ভাইয়া বলি না দুষ্টামি করে, যে ভাইয়া সেটা হচ্ছে যে কোনো বেআইনি জিনিসের আইনি ব্যাখ্যা ভাইয়া আসলে হয় না, বুঝতে পেরেছেন? সো ওই জিনিসটা আসলে এখানে ঘটতেছে, আর কিছুই না ভাই। ওকে ভাই একটা জিনিস, মেল এমপ্লয়ের ক্ষেত্রে কি তাইলে 8 লাখ টাকার কোনো ট্যাক্স দিতে হবে না? এটাই স্যার নাকি 4.5 প্লাস 3.5? কোনটায় ভাইয়া? 8 লক্ষ টাকা? হ্যাঁ, যেটা হয় একজন নারীর ক্ষেত্রে এটা হচ্ছে 8,50,000 টাকা, আর একজন পুরুষের জন্য এটা হচ্ছে কি 8 লক্ষ টাকা। 8 লাখ টাকার কোনো ট্যাক্স হবে না স্যার, এটাই না? কোনো ট্যাক্স হবে না, জি। যাদের হাই স্যালারি তারা 8 লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দেয় না। ওকে স্যার এটা হচ্ছে আমরা যদি, তো স্যার এটা ইয়ারলি আমরা হচ্ছে ক্যালকুলেশন করতেছি ট্যাক্সটা। কোনো এমপ্লয়ির যদি মাসে বা বছরে যদি 2বার বা স্যালারি স্ট্রাকচার চেঞ্জ হয় বা কোনো ফ্যাসিলিটি চেঞ্জ হয়, হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে আমরা এটা দেখাতে পারি? যতবার চেঞ্জ হবে, যতবার যা হবে ততবার আপনাকে ট্যাক্স রিক্যালকুলেট করতে হবে, বুঝতে পেরেছেন? কারণ এইটা আসলে বেসিক্যালি আমরা কি করি, আমি যেসব প্রতিষ্ঠানকে পেরোল সার্ভিস দেই তাদের ট্যাক্সটা আমি বছরে 4বার ক্যালকুলেট করি, অর্থাৎ 4টা কোয়ার্টারে 4বার আমি ক্যালকুলেট করে দেই তাদেরকে, যাতে করে একজন এমপ্লয়ি ক্ষতিগ্রস্ত না হন, বুঝতে পেরেছেন? স্যার আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো স্যার অনেক সময় আমরা তো এটা এই যে ক্যালকুলেশনটা দেখিয়েছি, এটা কি ক্রস বা বেসিকের উপর বেসিক করবো, নাকি আমরা অনেক সময় অ্যাবসেন্ট বা লিভ কাটার পরে যে নেট পেয়েবল স্যালারিটা দিয়ে থাকি সেটার উপর বেস করে বলে দেবো? ভাইয়া এতক্ষণ পরে এই প্রশ্ন করলে হবে? যেটা হয় যে দেখেন, এই যে আমরা কি করেছি ভাইয়া, ওনার যে ইনকামটা, এই যে ভদ্র মহিলা, ঠিক আছে, নাহার ম্যাডাম, ওনার কি করেছি, ওনার যে বেসিক স্যালারি আছে, ওনার হাউস রেন্ট আছে, ওনার ট্রান্সপোর্ট আছে, সবকিছু এখানে আছে না, বলেন তো? জি। ওনার টোটাল ইনকামটাকে আমি কনসিডারেশনে নিয়েছি। এটা হোয়াট এভার ইট ইজ বেসিক, হোয়াট এভার ইট ইজ হাউস রেন্ট, যা কিছুই হোক, অর্থাৎ উনি যদি অর্গানাইজেশন থেকে 50 পয়সাও পায় তাহলে সেটা আমরা কি করব, টোটাল ইনকামে হিসাব করব, বুঝতে পেরেছেন ভাইয়া? জি স্যার, এটা বুঝতে পেরেছি। আপনার মাথায় কোন জিনিসটা ঘুরতেছে আমি বুঝতেছি। আগে তো অনেকগুলি স্ল্যাব ছিল, তাই না? অনেক কিছু ছিল এখানে, এখন আর ওগুলো কিচ্ছু নাই। টোটাল ইনকাম ওটাকে 3টা ভাগ করে ফেলবেন, 3 ভাগের 1 ভাগ অথবা 4.5 লক্ষ টাকা, দুইটার মধ্যে যেটা কম হবে সেটা আপনি কি করবেন, ওই ইনকাম থেকে বাদ দিয়ে দিবেন, এরপরে ইয়েটাকে সুন্দর করে স্ল্যাবে ফেলে দিবেন। স্ল্যাবে ফেলে দিলে আপনার ট্যাক্স বেরিয়ে আসবে, ঠিক আছে? ঠিক আছে। আরেকটা অফ টপিক কোশ্চেন, সেটা হচ্ছে যে যদি আমরা ভুলবশত কোনো এমপ্লয়ির 2 লাখ টাকা কাটার কথা বছরে, বাট আমরা 2,20,000 কেটে ফেলেছি, জি, এটা কি পরের বছরে অ্যাডজাস্টমেন্টের কোনো ওয়ে আছে কিনা? আপনার কোনো অ্যাডজাস্টমেন্টের সুযোগ নাই। এমপ্লয়ি যেটা করবেন, উনি ওনার যে ট্যাক্স ফাইল আছে সেখানে উনি প্রত্যর্পণ হিসাবে এটা দাবি করবে, ঠিক আছে, রিফান্ড হিসাবে দাবি করবে, এবং পরবর্তী বছরের ফাইল যখন সাবমিট করবে সেখানে উনি এই ফাইলটাকে ওই ফাইলের সঙ্গে অ্যাটাচ করে দিয়ে তিনি প্রত্যর্পণ হিসাবে দাবি করবে। আপনি এটা করতে পারবেন না যে গত বছর পেরোল থেকে আমি বেশি কেটেছি বলে এই বছর পেরোল থেকে কম কাটবো তাকে কম্পেনসেট করার জন্য। দেয়ার ইজ নো ওয়ে ভাইয়া।
বাট তাহলে তো এমপ্লয়ি দিন শেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ পরের বছরে সে তার ট্যাক্স তো আবার আমিই কাটছি। নো ভাইয়া, উনি ক্ষতিগ্রস্ত হচ্ছে না, ওই যে প্রত্যার্পণটা যেটা নিচ্ছে ভাইয়া, তাই না? ওই প্রত্যার্পণ, যেটা প্রত্যার্পণ মানে কি ভাইয়া? রিফান্ড, বাংলায় বলে কি, ইংলিশে বলে রিফান্ড। ওই রিফান্ডটা সে পরবর্তী বছরে নিয়ে নিবে, তাহলেই তো হয়ে গেল ভাইয়া। এবং ওখানে এই বছরে সে ট্যাক্সটা 20,000 টাকা কম দিবে, তাহলেই তো হয়ে গেল। ক্লিয়ার তানভীর ভাই? এই বছরে যে ট্যাক্সটা 20,000 কম দিবে সেটা তো বেসিক্যালি আমারই কাটার কথা, তাই না? এটা তো ভাই আপনাকে যখন কাটবেন তখন উনি আপনার ওনার ফাইলটা নিয়ে এসে আপনাকে দেখাবে, তানভীর ভাই আপনি গত বছর আমাকে 20,000 বেশি কেটেছিলেন, আমি এটাকে রিফান্ড আমি ক্লেম করেছি, আমাকে যেটা হচ্ছে যে এই যে আপনি যে এই যে ট্যাক্সটা আমি ক্যালকুলেট করে বের করেছি যে ট্যাক্সটা, এই ট্যাক্স থেকে কি করবেন, তখন আপনি ওনার ডকুমেন্টটা একটা ফটোকপি রাখবেন, রেখে এখান থেকে ওনার এই যে 1,76,600 ধরেন, এখান থেকে 20,000 টাকা একদম ইনস্ট্যান্টলি কেটে দিবেন, কেটে দিয়ে বাকি যেটা আছে সেটার উপরে ক্যালকুলেট তখন ডিডাকশন শুরু করবেন। ক্লিয়ার? ঠিক আছে, ওকে ভাই। আচ্ছা আমি আরেকটু বুঝিয়ে দিই স্যার, একটু প্রশ্নগুলো একটু ধরে রাখেন, কারণ কি আমার এখনো অনেক কিছু বলার আছে স্যার। ওকে, একটুখানি ধরে রাখেন, আমি একটু আসতেছি আপনাদের কাছে। এবার আসেন স্যার, যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মিনিমাম ট্যাক্স। মিনিমাম ট্যাক্স কখন আসে আপনি মাথায় রাখবেন, যে আপনার যখনই এই যে দেখেন, এখানে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, যে আমরা যখন ট্যাক্স ক্যালকুলেশন করেছি, যে কারো ইনকাম, যেমন একজন নারীর ট্যাক্সেবল ইনকাম যদি এই 4.5 লক্ষ টাকা, এই যে মাঝখানে যে 4.5 লক্ষ টাকা আছে, এটা যদি কোনোভাবে ট্যাক্সেবল ইনকাম যদি কোনোভাবে তার 4.5 লক্ষ টাকা ক্রস করে, তাহলে সেক্ষেত্রে তাকে কি করতে হবে, একজন নারীর ক্ষেত্রে তাকে মিনিমাম ট্যাক্সটা দিতে হবে। আর একজন পুরুষের ক্ষেত্রে 3.5 লক্ষ টাকা যে ট্যাক্সেবল ইনকামের যে কথাটা বলা আছে, সেটা 3.5 লক্ষ টাকার বেশি হয়, তাহলেই সেক্ষেত্রে তাকে ট্যাক্স দিতে হবে, মিনিমাম ট্যাক্স। ঠিক আছে, এখন যেটা হচ্ছে যে মিনিমাম ট্যাক্স কত, মিনিমাম ট্যাক্স হচ্ছে গিয়ে আমার ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কত, 5,000 টাকা, আদার সিটি কর্পোরেশন 4,000, এবং আপনি যে জায়গাতে আছেন, যে এরিয়াতে আছেন, যদি সিটি কর্পোরেশনের বাহিরে পৌরসভা বা এ ধরনের কিছু হয়, তাহলে সেক্ষেত্রে 3,000 টাকা আপনাকে দিতে হবে। বিষয়টা ক্লিয়ার? জি ভাইয়া, তাহলে দ্যাট মিন্স ভাইয়া হচ্ছে পুরুষের ক্ষেত্রে 7.5 লাখ টাকা টোটাল ইনকাম, আর হচ্ছে নারীর ক্ষেত্রে 8 লাখ টাকা হলেই হচ্ছে আমাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। জি, বুঝতে পারছেন? বিষয়টা হচ্ছে মিনিমাম ট্যাক্সটা, ট্যাক্সেবল ইনকামটা যখন বের করলেন, যদি দেখেন যে ওনার যে সিলিংটা আছে, এই সিলিংটা ক্রস করে যদি কোনো ইনকাম থাকে, তাহলে তাকে মিনিমাম ট্যাক্সটা দিতে হবে। ঠিক আছে? আরেকটা কোশ্চেন আছে, মিনিমাম ট্যাক্সটা আমার কখন টিম আসে ভাই আমি সার্টিফিকেট হচ্ছে বুঝতে পারি ঢাকা বেসড, কিন্তু আমি টেরিটরি ম্যানেজার হিসেবে আমি কাজ করছি সাপোজ ধরেন অন্য এক জায়গায় রংপুরে, সেই ক্ষেত্রে কি আমার ট্যাক্সের ওই অ্যাডজাস্টমেন্টটা ওইভাবেই হবে নাকি? হ্যাঁ, সোর্স অফ ইনকাম প্লেস ম্যাটার্স। আপনার ইনকাম প্লেস যদি হয় নারায়ণগঞ্জ, তাহলে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যা আছে তাই। আপনার প্লেস অফ ইনকাম যদি হয় যে চট্টগ্রামে আপনি কাজ করেন, চট্টগ্রাম থেকে বেতন পান, তাহলে চট্টগ্রামের সিটি কর্পোরেশন। ঠিক আছে? ও সো আমি যদি ঢাকায় হেড অফিস হই বা রংপুরে আমি এখন পোস্টিং নিয়েছি, আমার ঢাকার উপরেই বেস করে কাটা হবে, তাই তো? জি ভাইয়া, এই যে এটা হচ্ছে বিষয়। রিটার্ন কি লাগবে? কর্পোরেশনের জিরো রিটার্ন? বুঝিনি ভাইয়া। জিরো রিটার্ন কি লাগবে কিনা? ভাই আপনার যদি পূর্ববর্তী বছরে ট্যাক্স থাকে, এই বছরে যদি ট্যাক্স না থাকে, তাহলে অবশ্যই জিরো রিটার্ন দিতে হবে। আর আপনি এমপ্লয়ি হলে অবশ্যই আপনাকে জিরো রিটার্ন মেইনটেইন করতে হবে। ওকে, ক্লিয়ার। হ্যাঁ, এখন যদি আমার অফিস মনে করেন যে গুলশানে থাকে, তখন যদি এরকম হয়, তাহলে তখন কি আমি করব, মানে এই টাকাটা আমার কেটে নিবে, এরকম কিছু যদি সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে? হ্যালো, কমল ভাই আপনি বোধহয় মিউট হয়ে আছেন। এই কোশ্চেনটার অ্যানসারটা আমি দিতে পারবো। আমি তোমার ভাইয়ের কাছে এর আগে স্যালারি ইনকাম ট্যাক্সের একটা কোর্স করেছি, যে জিনিসটা এখন করাচ্ছে আমাদেরকে, সেটা আমি শিখেছি। সেটা হলো যদি শুধুমাত্র আপনার অফিস ডিসবার্সমেন্ট যদি ঢাকা এবং চিটাগাং সিটি কর্পোরেশন থেকেই হয়, মানে এই এলাকার ভিতর থেকে হয়, তাহলে আপনি 5,000 টাকা মিনিমাম ট্যাক্স দিবেন। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আপনার সোর্স অফ ইনকাম প্লেস কোথায় সেটা বলেন আমাকে। আপনি যদি রংপুরে ডিউটি করেন, তাহলে আপনার সোর্স অফ ইনকাম প্লেস কোথায়? রংপুর। হ্যাঁ, রাইট। আপনার ইয়া কোথায়, রিটিন কোথায়, ইট ডাজন্ট ম্যাটার। এটা হচ্ছে কি দ্য সোর্স অফ ইনকাম প্লেস।
যেখানে আপনার ইনকাম প্লেস হবে ওই অনুযায়ী আপনাকে ট্যাক্স মিনিমাম ট্যাক্স ডিডাক্ট করবে। ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ। ওকে, জি। আচ্ছা, এতটুকু গেল তাই না? যেটা হবে যে আমাদের এতটুকু হয়ে গেল। এরপরে দাঁড়ান একটা মিনিট, আর কিছু কি আছে আমাদের এন্ডে? দাঁড়ান একটা মিনিট, আমাদের ইয়া হয়ে গেছে। আচ্ছা, এবার আসেন যে ফরেন এমপ্লয়ীদের ট্যাক্সের ক্ষেত্রে কি হবে। ফরেন এমপ্লয়ি মাথায় রাখবেন, শোনেন, আমরা যারা বাংলাদেশের নাগরিক বা জন্মসূত্রে আমি বাঙালি, যদি মানে বাঙালি না বাংলাদেশি যদি হই, তাহলে সেক্ষেত্রে সবসময় আপনাকে মাথায় রাখতে হবে যে আমি সারা জীবন এই যে এখানে নারী পুরুষের জন্য যে ট্যাক্স স্ল্যাবের কথা বলা হয়েছে, এই যে নারী পুরুষের যে ট্যাক্স স্ল্যাব, এই স্ল্যাবের অনুযায়ী আমি কি করব, ওই বছরে যেটা থাকবে সেই অনুযায়ী দিতে পারবো। কিন্তু আমি একজন বিদেশি, আমি যদি কোনো বিদেশি হই, তাহলে সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হচ্ছে যে ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে আমার একজন বিদেশি চাইলে একজন বাংলাদেশির মতো করে ট্যাক্স দিতে পারবে। কিন্তু কিভাবে, সেখানে দুটো শর্ত আছে। একটা অর্থ বছরে যদি একজন অর্থ বছর মানে কি জুন টু জুলাই, যদি একটা অর্থ বছরে একজন এমপ্লয়ি বাংলাদেশে যেটা হচ্ছে যে 183 ডেজ যদি বাংলাদেশে অবস্থান করে, তাহলে তিনি একজন বাঙালি, আমি একজন বাংলাদেশি হিসাবে যে ট্যাক্সের স্ল্যাব পাবো, উনিও সেটা পাবে। আরো একটা কন্ডিশন আছে, বলেছে যে যদি আপনি প্রথমটা কমপ্লাই না করেন, তাহলে পূর্ববর্তী 4 বছরে সব মিলিয়ে 365 দিন, এবং যে অর্থ বছরে আপনি ট্যাক্স দিবেন, সেই অর্থ বছরে আপনি যে ট্যাক্সটা দিবেন সেই অর্থ বছরে 90 দিন বাংলাদেশে থাকতে হবে ন্যূনতম। এই দুটো কন্ডিশনে একটা যদি কোনো ফরেনার ফুলফিল করে, তাহলে সে রেসিডেন্ট হিসাবে কি পাবে, ট্যাক্সের মর্যাদা পাবে। বিষয়টা বুঝে কি হিসাবে, রেসিডেন্ট হিসাবে। ঠিক আছে, এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে, যেখানে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় মাথায় রাখবেন। এখন আমি কি করলাম, এই যে কন্ডিশন দুটো আছে এটা ফুলফিল করতে পারলাম না ফরেনার হিসাবে, তাহলে কি হবে? বিষয়টা হচ্ছে একজন ফরেনার যা টাকা ইনকাম করুক, সেটা 100 টাকা ইনকাম করলে ওনার কাছ থেকে 30% আপনি কেটে নেবেন। অর্থাৎ উনি যদি 1 লক্ষ টাকা ইনকাম করে, 30,000 টাকা কেটে নিয়ে যাবেন। ঠিক আছে, অর্থাৎ 30% হারে ওনাকে ডিরেক্ট কাটবেন। ওনার কোনো সিলিং নেই, কোনো ছাড় নেই, কোনো বাট্টা নেই, কোনো কিছু নেই, একদম ডিরেক্ট ওনার টোটাল ইনকামটা যোগ করে 30% কেটে দিবেন। ক্লিয়ার? এর জন্য কি বলেছিলেন যে বাইরে নিয়ে যেতে পারবে? জি ভাইয়া বলেন। এই জন্যই বলেছিলেন যে 70% টাকা উনি দেশের বাইরে নিয়ে যেতে পারবেন। রাইট। যেটা হয় যদি উনি একজন হন, যেটা হচ্ছে যে নন রেসিডেন্ট, মানে একজন ফরেনার হন, যিনি বাংলাদেশে নাগরিক না বা বাংলাদেশে বসবাস করেন না। এরকম যেমন শাহরুখ খান যদি ঢাকায় একটা শো করে, ধরেন আসলো শাহরুখ খান কোন একটা প্রতিষ্ঠানের হয়ে যদি কোনো শো করে সে, তাহলে সেক্ষেত্রে ধরেন কোন একটা প্রতিষ্ঠানের এমপ্লয়ি হিসেবে সে এখানে শো করলো, শাহরুখ খান যা ইনকাম করবে সেই ইনকামের 30% আপনি ডিরেক্টলি কেটে রেখে দিবেন। শেষ, ডান। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? ভাইয়া সেকেন্ড শর্তটা একটু আরেকবার বলবেন? সেকেন্ড শর্তটা হচ্ছে গিয়ে পূর্ববর্তী 4 বছরে টোটাল 365 দিন, এবং ওই যে অর্থ বছরে আপনি ট্যাক্সটা দিবেন, ওই অর্থ বছরে ন্যূনতম 90 দিন তাকে বাংলাদেশে অবস্থান করতে হবে। 4 বছর প্লাস ওই অর্থ বছরে 90 দিন। 90 দিন, জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা হলে তো ভাইয়া তখন আমি আর 30% ওর জন্য অ্যাপ্লিকেবল হবে না। তখন আমি নরমাল রেসিডেন্টদের মতো কমপ্লাই করে, তাহলে এই যে লোকাল বাংলাদেশীর মতো এইভাবে করে ওনাকে দিয়ে দিবেন। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার, ডান। আচ্ছা, আমি এখন আমার ট্যাক্সের পার্ট এখানে শেষ। আমি প্রশ্ন একটু পরে নিব। আমার একটা কোয়েশ্চেন আছে। জি বলেন প্লিজ। কোনো ফরেনার যদি চায় বা কোম্পানি যদি চায়, তাহলে কি ওনার মানে এই যে প্রিভিয়াস 4 ইয়ার্স এর 365 দিন হচ্ছে কিনা, বা যেটা এটা হিসাব ছাড়াই যে না আমরা সবসময় ফরেনারদের ক্ষেত্রে 30% ডিডাক্ট করব, এই পলিসি মেইনটেইন করতে পারবে? না, এটা পারবে না। নেভার এভার দে ক্যান ডু দ্যাট। বেসিক্যালি আইনে যেভাবে আছে ঠিক সেইভাবেই তাকে এটা মেইনটেইন করতে হবে। ঠিক। যে আমি তাহলে এবার যেটা হচ্ছে যে আপনাদের যে বিষয়টা আছে,
তল ভাই একটু এই যে ফরেনারদেরটা একটু মানে ক্লজ নাম্বার 1 আর 2 দুইটা একটু আরেকবার এক্সপ্লেইন করবেন ভাইয়া। প্রথমটা হচ্ছে 183 দিন, একটা অর্থ বছরে আপনি হিসাব করবেন যে টোটাল উনি 183 দিন বাংলাদেশে অবস্থান করেছে কিনা। যদি অবস্থান করে তাহলে উনি কি করবে, একজন বাংলাদেশি যে হারে ট্যাক্স পে করবে উনিও ঠিক সেম স্ল্যাবে ট্যাক্স পে করবে, ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যদি বলছি তুমি 1 নাম্বারটা যদি কমপ্লাই না করে তাহলে 2 নাম্বারটা করলেও হবে। 2 নাম্বার হচ্ছে কি, প্রথমে দেখবেন পূর্ববর্তী 4 বছরে তিনি টোটাল 365 দিন বাংলাদেশে অবস্থান করেছেন কিনা, এটা দেখবেন। যদি এটা কমপ্লাই করে তারপরে দ্বিতীয় আপনাকে যেটা দেখতে হবে, যে ফাইন্যান্সিয়াল ইয়ারে উনি ট্যাক্স দিবে ওই ফাইন্যান্সিয়াল ইয়ারে উনি 90 দিন বাংলাদেশে আছে কিনা। এই দুটো যদি হয়, কমপ্লাই হয়, তাহলে আপনি কি করবেন, ওনাকে আমাদের বাংলাদেশিদের মতো ট্যাক্স যে স্ল্যাব আছে সেই স্ল্যাবে ফেলে ওনাকে ডিডাকশন করবেন, ঠিক আছে। ওকে, এখন মনে করেন আমি ওনাকে হচ্ছে টানা থাকতে হবে বাংলাদেশে, তাই না? টানা থাকতে হবে কনজিকিউটিভ ডেজ, অথবা ভেঙে ভেঙে 90 দিন থাকলে হবে, সমস্যা নেই, 1 বছরের মধ্যে, ওই অর্থ বছরের মধ্যে। তল ভাই এখন মনে করেন যে কোনো একটা এমপ্লয়ি ফরেনার আর কি আসছে আমার কোম্পানিতে ফর নেক্সট 6 মান্থসের একটা প্রজেক্টের জন্য আসছে। সো নেক্সট 6 মান্থের একটা প্রজেক্টের জন্য যদি আসে তাহলে তার ক্ষেত্রে কেসটা কি রকম হবে? নেক্সট 6 মান্থের জন্য ভাইয়া, 6 মান্থের জন্য হলে তো ভাইয়া 180 দিন, তাই না? 180 দিন যদি হয় তাহলে সেক্ষেত্রে 30%, ডিরেক্ট 30% ভাইয়া, ডিরেক্ট 30%। তার মানে আমরা যেটা করব যে ও কতদিন এখানে থাকতেছে কি না এটা তো একটা মানে প্ল্যান থাকতেছে, বাট ওটা ও যদি হুট করে যদি মনে করেন নেক্সট 3 মান্থসের মধ্যে ও সার্ভিস ক্লোজ হয়ে চলে গেল, সেক্ষেত্রে তো আমি 3 মাসের ট্যাক্সটা কেটে ফেলছি। হ্যাঁ ডিরেক্ট তো দেখালাম না। জি বলেন ভাইয়া। জি না, আরে রিয়াত এটা দেখান রিবেটটা। আচ্ছা চল ভাই এখন হ্যাঁ বলেন ভাই, আপনি বলেন ভাই। সেলিম ভাই বলেন। হ্যাঁ, আমি যেটা আরেকটা যদি কেস আমি চিন্তা করি যে কোনো একটা ফরেনার আমার এখানে আসছে এবং এটা মেবি আসছে ফর নট ফর মেনশনিং, মনে করেন যে 2 or 3 ইয়ার্স এর সার্ভিসের জন্য আসছে। সো আসার পর ওর ট্যাক্স ক্যালকুলেশনটা তখন আমরা কি এই স্ল্যাবে ফলাবো, ওই যে কন্ডিশন নাম্বার 1? 9 মাসের যদি আসে ভাইয়া, তাই না? না মানে যদি ও 2-3 বছরের জন্য আসছে, মনে করেন এখনো ফিক্সড না আসছে, না 2-3 বছরের জন্য আসছে ভাইয়া, কিন্তু আপনাকে দেখতে হবে যে ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি তাকে ট্যাক্সটা ক্যালকুলেট করবেন, তাই না? ও ধরলেন ভাইয়া আসলো জানুয়ারির 15 তারিখে আসলো, ঠিক আছে। তাহলে এই ধরনের এইটাই ধরেন এই যে ফাইন্যান্সিয়াল ইয়ারটা 22-23 ফাইন্যান্সিয়াল ইয়ারে ও জানুয়ারির 15 তারিখে বাংলাদেশে ঢুকলো, তাহলে এই যে জানুয়ারি থেকে ওর জুন পর্যন্ত যে সময়টা আছে এই সময়টাতে ও যা বেতন পাবে প্রত্যেকটার ক্ষেত্রে আপনাকে সমানে 30% করে কেটে ফেলতে হবে ভাইয়া, বুঝতে পেরেছেন? হ্যাঁ, যেটা হচ্ছে যে ওর সমানে প্রতি মাসে মাসে যা বেতন পাবে তার সেখানে টিডিএস কাটবেন হচ্ছে গিয়ে আপনি 30% করে কেটে দিবেন, ঠিক আছে। সো এইটা গেল হচ্ছে কি আপনার একটা জায়গা, হ্যাঁ এইভাবে করে কেটে দিবেন। এর পরের বছর যেটা আছে ওই পরের বছর দেখবেন যে ও 15 দিন যদি আর বাংলাদেশে থাকে তাহলে কিন্তু ওর 180 দিন হয়ে গেছে, তাই না? 15 আর 3 18 দিন বাংলাদেশে থাকলেই তখনই ও বাংলাদেশের যে ট্যাক্স স্ল্যাব আছে সেই ট্যাক্স স্ল্যাবে ঢুকে যাবে, অর্থাৎ 2023-24 অর্থ বছরে গিয়ে সে বাংলাদেশিদের মতো করে ট্যাক্স দেওয়া শুরু করবে। ক্লিয়ার? জি ভাইয়া। জি ওকে, এই হচ্ছে কি টোটাল বিষয়টা। এবার আমি ট্যাক্সের বিষয়টা একটু করবো, আমি প্রশ্ন আপনাদের নিব। শোনেন, আমার আসলে এই কোর্সটা এত পড়ানোর জিনিস আমি আসলে পড়িয়ে শেষ করতে পারি না। এবার আসেন আমি একটু আপনাদেরকে যে মূল যে কোর্সটা আমরা করালাম, পেরোলের যে কোর্সটা, পেরোলে একটা স্যালারি শিট আসলে কিভাবে হয়, সরকার গভর্নমেন্ট যে ফরম্যাটটা আমাদেরকে দিয়েছে সেই ফরম্যাটটা দিয়ে আমি একটু আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটা স্যালারি শিট তৈরি করতে হয়, ঠিক আছে। এটার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি প্রথমে একটা কেস স্টাডির একটা ফাইল নিব। এই কারণে আমি কেস স্টাডির জন্য একটা ফাইল নিলাম। আর একটা জিনিস নিব, সেটা হচ্ছে যে আমার গভর্নমেন্টের যে ইয়েটা আছে, প্রেসক্রাইব যে ফরম্যাটটা আছে স্যালারি শিটের, একটা মিনিট, স্যালারি ক্যালকুলেশনের, সরি এটা না, স্যালারি রেজিস্টার, এই যে ওয়েজ রেজিস্টার, জি আসেন, এই যে এটা, ঠিক আছে। এইটা আমি নিলাম। এখন ধরেন আমি এটাকে কি করব, প্রথমে আগে যা কিছু ছিল সবকিছু মুছে দিলাম, দেওয়ার পরে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে 1 by 1
জিনিসগুলো প্রথমে একটা কেস স্টাডিটা একটু পড়বো আমরা। ধরেন যে এখানে একজন এমপ্লয়ি আছে আপনাদের, মিস্টার যে XYZ একটা কোম্পানিতে একজন এমপ্লয়ি, ওনার নাম মিস্টার রাহাত, উনি কাজ করেন। ওনার যেটা হয় যে বেসিক স্যালারি হচ্ছে 20,000 টাকা, ওনার হাউস রেন্ট 10,000, ওনার ট্রান্সপোর্ট 5,000, ওনার মেডিকেল 3,000, ওনার ফুড হচ্ছে গিয়ে 1,000, টোটাল ওনার 39,000 টাকা বেতন। এর মধ্যে উনি 5 দিন করেছেন অ্যাবসেন্ট। দেখেন কিন্তু উনি 5 দিন কি করেছেন, অ্যাবসেন্ট করেছেন। ওনার প্রভিডেন্ট ফান্ডের জন্য ওনার স্যালারি থেকে 8% হারে ডিডাকশন হবে। ওনার ট্যাক্স ডিডাকশন হবে কত, 500 টাকা। তারপরে ওনার ওভারটাইম ডিডাকশন হবে হচ্ছে গিয়ে ওভারটাইমের জন্য পেমেন্ট হবে 20 ঘন্টার জন্য। তারপর ওনার ফুড বিল যেটা আছে, ফুড বিলটা কত স্যার, 300 টাকা ডিডাকশন হবে। ওনার পেনাল্টি আছে তা, এবং যেটা হচ্ছে যে ওনার 10,000 টাকা ঈদ বোনাস আছে। ঠিক আছে, আমি এই জিনিসটাকেই সিম্পলি রাহাত সাহেবের যেটা আছে এটা আমি একটা ইয়েতে বসাবো, যেটা হচ্ছে যে আমরা একটা স্যালারি শিটে বসাবো। তাহলে আমি একটু এই জিনিসটা জাস্ট আমরা আমার সেকেন্ড স্ক্রিনটাতে নিয়ে যাই আমার কাজের সুবিধার্থে। আর আমি এটা কি করব যে আপনাদেরকে এখানে আমি বসিয়ে বসিয়ে দেখাবো। আসেন, প্রথম বিষয়টা কি, প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এখানে ওনার নাম থাকবে, ডিটেলস ইনফরমেশন থাকবে। ওনার বেসিক স্যালারিটা কত বলেছিলাম, ওনার বেসিক স্যালারি বলেছিলাম 20,000 টাকা। ঠিক আছে, আমি বাংলায় করছি জাস্ট এটা বোঝানোর জন্য, এমনিতেই যে এটাই, আর কিছু না, সিম্পলি এই জিনিসটা। হাউস রেন্ট কত ছিল স্যার, ওনার হাউস রেন্ট ছিল 10,000 টাকা, তাই না? হাউস রেন্ট ছিল 10,000 টাকা। ওনার যাতায়াত ভাতা কত ছিল স্যার, ওনার যাতায়াত ভাতা ছিল হচ্ছে 5,000 টাকা। আমি যাতায়াত ভাতা দিলাম 5,000 টাকা। ওনার চিকিৎসা ভাতা ছিল হচ্ছে 3,000 টাকা, আমি 3,000 টাকা ওনার চিকিৎসা ভাতা দিলাম। ওনার খাদ্য ভাতা ছিল হচ্ছে গিয়ে আপনার 1,000 টাকা, 1,000 টাকা, তাই না? এই ধরনের আমার টোটাল গ্রসটা ওনার বসানো হয়ে গেল কত, 39,000 টাকা। ঠিক আছে, এটা গেল। এরপরে আছেন ওনার হাজিরা বোনাস, এখানে কোথাও ওনার অ্যাটেন্ডেন্স বোনাস নেই, অতএব আমি এটা এখানে স্কিপ করে যাব। ওনার অধিকাল কাজের ঘন্টা, উনি কত ঘন্টা কাজ করেছেন স্যার, 20 ঘন্টা, তাই না? 20 ঘন্টা। এবার আসেন ওনার প্রতি ঘন্টার অধিকাল ভাতা, 1 ঘন্টার ওভার টাইমের ভাতা বের করার নিয়মটা কি স্যার একটু বলেন তো, সবাই মনে আছে কি স্যার? বেসিক ভাগ 208, রাইট, 208 গুণন কত, 2 গুণন 2, রাইট। এই যে দেখেন আমাদের সেই হিসাব নিকাশ এই যে মাথায় আসতেছে, দেখেন গুণন কত, 2 দিলে কি হলো যে আমার চলে আসলো হচ্ছে কি আমার প্রতি ঘন্টার এবং দেখেন প্রাপ্য অধিকাল ভাতা কত হবে, প্রাপ্য অধিকাল ভাতা ওনার যদি 20 ঘন্টা, রাইট স্যার, 20 ইন্টু কত, 192 যে অ্যামাউন্টটা আছে, এই অ্যামাউন্টটা আমি এটা দিয়ে দিলে সুন্দর করে এই অ্যামাউন্টটা চলে আসলো। ঠিক আছে, এবার আসেন অন্যান্য। এই অন্যান্যতে কি হবে, ওনার অন্যান্যতে কি ইনকাম আছে, আর দেখেন তো স্যার অন্যান্যতে কি ইনকাম আছে, ওনার ইনকাম আছে হচ্ছে গিয়ে প্রভিডেন্ট ফান্ডে কত আছে ইনকাম স্যার, 8%। তাহলে উনি প্রভিডেন্ট ফান্ডে কি করবে, উনি ইনকাম করেছে 8% হারে প্রভিডেন্ট ফান্ডে ইনকাম করবে। আর কি কোনো ইনকাম আছে ওনার এখানে স্যার, কি আছে স্যার, বোনাস আছে, রাইট স্যার, বোনাস আছে। তাহলে আমার ওনার প্রভিডেন্ট ফান্ডে 8% আমি কিভাবে বের করব বলেন তো স্যার, বেসিক স্যালারির 8%, বেসিক স্যালারির 8%, রাইট স্যার। এই দেখেন বেসিক স্যালারির কত, 8%। তাহলে বেসিক স্যালারিটা আমি দিলাম। এবার কি করব, এটা আমার আমি দিলাম 8%। তাহলে 8% দিলে যেটা হবে, দাঁড়ান একটা মিনিট 20,000 এটার হচ্ছে গিয়ে একটা মিনিট, আমি একটু অন্যভাবে করি, এই জায়গায় করি, এখানে দেন 20,000 গুণন 8% কত আসে, 1,600 টাকা, তাই না? তাহলে 1,600 টাকা আসবে কি ওনার প্রতি মাসে প্রভিডেন্ট ফান্ডের জন্য ডিডাক্ট করবে। তাহলে 1,600 আর হচ্ছে গিয়ে ওনার বোনাসটা কত, বোনাসটা হচ্ছে গিয়ে ওনার 10,000 টাকা, তাই না? তাহলে বোনাসের অ্যামাউন্টটা হচ্ছে 10,000 টাকা। আমি এখানে কি করলাম, যোগ করে দিলাম। তাহলে ওনার টোটাল কত হলো স্যার বলেন তো, 11,600 টাকা, তাই না? 11,600 টাকা। এবার আসেন এখন ওনার তাহলে টোটাল ইনকামটা কত হলো সেটা আমরা একটু দেখি। টোটাল মানে যেটাকে আমরা বলছি যে আমরা বলেছিলাম না যে আমাদের অনুযায়ী প্রথমে হচ্ছে গিয়ে ওনার যেটা হচ্ছে যে প্রি পেরোলের যে কাজটা, এতটুকু পর্যন্ত আমাদের প্রি পেরোলে এই যে মোটটা যখন আমরা যোগ করে ফেলবো তখন আমাদের প্রি পেরোলের কাজটা শেষ হয়ে যাবে। এটা আমি কি করলাম, যোগ করলাম
তারপরে আমি এটা যোগ করলাম, তারপরে আমি এই 4টা কি করলাম, যোগ করলাম। ঠিক আছে, যোগ করার পরে আমি টোটালটা দিলাম। কত যোগ হলো ওনার? না দাঁড়ান একটা মিনিট, একটু ভুল হয়েছে, সরি একটা আমার একটু ভুল হয়েছে এখানে, সরি। আচ্ছা আমি আবার দিচ্ছি। প্রথমত হচ্ছে এই অ্যামাউন্টটা যোগ হচ্ছে এই অ্যামাউন্টটা, তারপরে হচ্ছে যোগ 20,000 টাকা, যোগ হচ্ছে গিয়ে আমার 10,000, প্লাস যোগ হবে গিয়ে আমার 5,000, প্লাস যোগ হবে আমার 3,000, তারপরে প্লাস যোগ হবে আমার 1,000। অর্থাৎ এই টোটালটা আমি যোগ করলাম। কত স্যার ওনার টোটাল ইনকামটা কত হলো? 54,446। রাইট স্যার, এটা হলো টোটাল ওনার ইনকামটা। এবার আসেন আমরা যেটা করব যে ওনার, জি ভাই বলেন। চল ভাই, আমরা যে ওই যে অন্যান্যর মধ্যে যে আপনি প্রভিডেন্ট ফান্ড 8%টা নিছেন, হ্যাঁ, তো এটাকে কি ইনকাম হিসাবে নিচ্ছেন? ভাই প্রভিডেন্ট ফান্ড যেটা হবে, উনি যেটা দিচ্ছেন তাই না, ওনার যেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড থেকে, আচ্ছা ছোট্ট একটা বিষয়, সরি আমার একটু এই জিনিসটা একটু ইয়া হয়েছে, যে ওলট পালট হয়েছে। রাইট, এটা প্রভিডেন্ট ফান্ড হবে ডিডাকশনে চলে যাবে তাই না, এটা প্রভিডেন্ট ফান্ডটা চলে যাবে ডিডাকশনে। তার মানে এখানে শুধুমাত্র বোনাসটা আসবে। বোনাসটা কত আসবে? 10,000 টাকা আসবে তাই না। এবার যেটা হচ্ছে যে আমি ওই কথার ইয়ের মধ্যে এটা ওখানে চলে গেছে ভুলে। এবার দেখেন বিষয়টা যে এখানে টোটাল কত হলো ওনার ইনকাম, 52,800 কত 46 টাকা। এবার আসেন ওনার ডিডাকশন গুলি কি কি হবে। ওনার ডিডাকশনের মধ্যে প্রথম আসেন 5 ডেজ এর কি হবে, ওনার অ্যাবসেন্টিজমের জন্য ডিডাকশন হবে। তাহলে ডিডাকশন অ্যাবসেন্টিজমের জন্য ডিডাকশনটা কি শিখেছিলাম আমরা? বেসিক স্যালারিকে কি করতে হবে বলেন তো? ডিভাইডেড বাই 8। নো ভাইয়া, বেসিক ডিভাইডেড বাই কত? 30 ডিভাইডেড বাই মাল্টিপ্লাইড বাই কত? 5। রাইট, এই যে মনে পড়ছে না অনেকেরই, এই যে অ্যাবসেন্টিজম ডিডাকশন কিভাবে বের করলাম? বেসিক ডিভাইডেড বাই 30 মাল্টিপ্লাইড বাই কত? 5, এটা পেয়ে গেলাম। এবার আসেন আমার প্রভিডেন্ট ফান্ড। আমরা প্রভিডেন্ট ফান্ড ইতিপূর্বে হিসাব করে ফেলেছিলাম তাই না? হ্যাঁ 5 ডেজ অ্যাবসেন্ট ছিল। 5 ডেজ অ্যাবসেন্ট ছিল, জি এইজন্য যে 5 দিয়ে গুণন দিলাম তাই না। জি জি জি। কোন মাসে যদি 31 এ মাস যায় সেক্ষেত্রে কি হবে? তার হোয়াট এভার ইট ইজ, বেসিক কে 30 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, কোথায় আছে এটা আমি তখন পড়িয়েছিলাম, 115 বিধিমালা যেখানে আছে সেখানে ডিডাকশন শিখিয়েছিলাম আপনাদের, মনে আছে? আমি কিন্তু প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ভাবে পড়িয়েছি। গেল এটা। এবার আসেন কন্ট্রিবিউশনের, পিএফ কন্ট্রিবিউশনের টাকাটা কি হবে ওনার? এবার এটা আমরা ইতিপূর্বেই শিখেছিলাম যে পিএফ কন্ট্রিবিউশনের টাকাটা হবে গিয়ে 1600 টাকা তাই না। তাহলে আমি এটা কিভাবে বের করেছিলাম পিএফ এর টাকাটা? বেসিকের ইনটু 8%। হ্যাঁ, যেটা হবে যে গুণন 8%, এই যে 8% এর টাকা 1600 টাকা। এবার ওনার ট্যাক্স ডিডাকশন হবে কত? 500 এটা বলাই। ওনার ট্যাক্স ডিডাকশন হবে 500 টাকা। ঠিক আছে, গেল ট্যাক্স ডিডাকশন। এটাকে ক্যালকুলেট করে একটু দেখানো যায় নাকি? কোনটা ক্যালকুলেট করে দেখবো ভাই? 500 কি ভাই, এটা তো ধরা আছে। এটা তো ভাইয়া ধরেন ট্যাক্সটা আমি ক্যালকুলেশন শিখিয়েছি তাই না, এটা কাল্পনিক, এখানে 500 টাকা ধরেছে। বলেন না, এইখানে একটু ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছি। এখানে ক্যালকুলেট এখন তো করতে গেলে আবার এটা তো পুরোটা এলোমেলো হয়ে যাবে। আমি তো আপনাদের ট্যাক্স এটা আগে একটু শেষ করেন। ঠিক আছে, আমি তো ইতিপূর্বে ট্যাক্সটা ক্যালকুলেট করেছি, তো আমি এখানে চিন্তা করেছি 500 টাকা, বুঝতে পেরেছেন? এটা হলো বিষয়। এবার আসেন আপনার ফুড বিল হচ্ছে কত টাকা? 300 টাকা। আমি 300 টাকা ফুড বিল এখানে দিলাম। তারপরে হচ্ছে কি ওনার বলা হচ্ছে পেনাল্টির কি নিয়ম শিখিয়েছিলাম স্যার? কি নিয়ম শিখিয়েছিলাম বলেন তো স্যার? একজনকে পেনাল্টি করলেন আপনি, বেসিকের অর্ধেক 1/10। এই যে দেখেন যিনি একজন বলেছেন কিন্তু অর্ধেক, কিন্তু বেসিকের 1/10। বেসিকটাকে আপনি কি করবেন? ভাগ 10 দিলে যে অ্যামাউন্টটা আসবে সেই অ্যামাউন্টটা এখানে কি করবেন? তাকে ডিডাক্ট করবেন তাই না। এরপরে আসেন যেটা হচ্ছে আর কোন ডিডাকশন আছে ওনার, দেখেন তো স্যার আছে স্যার? আমরা তো বেসিক্যালি আপনার সেকেন্ডারি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, সো মনে পড়ে না তো। আচ্ছা রাইট, আপনি আমার এটা দেখতে পাচ্ছেন। রাইট, আমি ওটা ভুলে গিয়েছিলাম যে আমার আর নেই, লাস্ট ছিল কি 10,000 টাকা বোনাস ছিল। এই যে আমি আপনাদেরকে সেকেন্ডারি স্ক্রিনটা দেখাচ্ছি, এই দেখেন লাস্ট আমার কি ছিল?
এই যে এখানে দেখেন তো এটা আছে আর কোথাও? বোনাস 10,000। রাইট, বোনাস 10,000 তো ইনকামের মধ্যে আমি দিয়ে দিয়েছি, তাই না? শেষ। এবার আসেন যেটা হচ্ছে আমি ওনার এখন যেটা হয় যে গ্রস ইনকাম থেকে নেট ইনকামটা বের করব। অর্থাৎ ওনাকে আমরা বলি না যে টেক হোম স্যালারি, এবার টেক হোম স্যালারিটা আমি কি করব এখানে বের করব। টেক হোম স্যালারিটা বের করব কিভাবে? যে ওনার টোটাল ইনকাম মাইনাস হচ্ছে কি টোটাল কি ডিডাকশন, তাহলে কত আসে স্যার দেখেন তো স্যার? কত আসে? রাইট, 45,113 টাকা আসে। এই হচ্ছে কি টোটাল যে পেরোলটা। আমি এখন দেখেন সব ডটগুলি মিলেছে কিনা, আপনাদেরকে আমি যা যা পড়িয়েছিলাম দেখেন সুন্দর করে আপনার স্যালারি শিটটা এখানে হয়ে গিয়েছে স্যার। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, পেনাল্টি যে লেখা, এটা কিসের জন্য পেনাল্টিটা পাইছে? মানে এটা ধরতে পারেন ধরেন উনি কোনো একটা অপরাধ করেছে সেটার জন্য পেয়েছে, আমি হাইপোথিক্যাল এখানে দিয়েছি, এখন আপনাকে বলে দিবে যে পেনাল্টি আছে, তখন আপনি কি যাবেন ভাইয়া সূত্র কি বলেন তো? এমন তো বলার কোনো সুযোগ। রাইট স্যার, এই হচ্ছে কি বিষয়টা। ক্লিয়ার? জি। এখন ধরেন এই জিনিসগুলি যদি ধরেন আমি একটা এমসিকিউ করতে পারতাম ভাই বা ধরেন একটা এক্সাম নিতে পারতাম খুব ভালো হতো, কিন্তু এত সময় কার আছে বলেন? ওয়ার্ড ফাইলটা একটু শেয়ার করে দেন যে আমি এগুলো সব দিয়ে দেব, আমি অলরেডি সব আপনাদের দিয়েছি, এগুলো আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। জি বলেন। তাহলে পেনাল্টি কি আমরা 25 এর আওতায় করছিলাম? কোনটা ভাইয়া? 25 ধারা 25 এর আওতায়। ধারা 25 এর আওতায় পেনাল্টি হয়েছিল, তাই তো? রাইট। ধারা 25 এর আওতায় যদি কোনো পেনাল্টি হয় তাহলে কি বেসিকের মানে কি বলে 1.5 পানিশমেন্ট হবে? রাইট ভাইয়া, রাইট। ওকে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। মাসে হচ্ছে আপনার ঈদ বোনাস থাকে, আমরা চাইলে কি স্যালারির সাথে ওই ঈদ বোনাসটা দিয়ে দিতে পারবো? হ্যাঁ, স্যালারির সাথে দিতে পারবো, আমি আলাদা চাইলে দিতে পারবো। ইট ডিপেন্ডস অন মি, বুঝতে পেরেছেন? ইট ডিপেন্ডস অন মি, আর কিছুই না। ক্লিয়ার? স্যার অ্যাডজাস্টমেন্টটা কিভাবে দিব স্যার এখানে? কোন অ্যাডজাস্টমেন্টটা? যদি কোনো অ্যাডজাস্টমেন্ট থাকে প্রিভিয়াস মান্থের কোনো অ্যাডজাস্টমেন্ট থাকলে এটা সব এই যে এখানে দিয়ে দিবেন, অন্যান্যর মধ্যে দিয়ে দিবেন। স্যার এখানে যে মিক্স, স্যার এখানে যে মিক্স সাপোজ হচ্ছে আমার অনেক ধরনের অ্যাডজাস্টমেন্ট থাকতে পারে বা আচ্ছা, তাহলে আপনি এখন এই যে আমি এখানে যে এই দেখেন তো আপনার কর্তনের এই নিচে আমি অনেকগুলা ঘর করে দিয়েছি না স্যার? করেছি? তা আপনি অন্যান্যর মধ্যে অনেকগুলা ঘর করে দেন। এখানে 10,000 বোনাস, 10,000 ইনক্রিম, 5,000 ইনক্রিমেন্ট, 5,000 হচ্ছে কি এরিয়ার, এগুলো এভাবে করে দেন, সমস্যা কি? এটা কি স্যার একটা শীটের জন্য, একটা এমপ্লয়ির জন্য একটা শীট? একটা শীট না, একটা এমপ্লয়ির জন্য একটা। এটা আমি হাইপোথিক্যাল আপনাকে দেখাচ্ছি, কাল্পনিক, বুঝতে পেরেছেন? আপনি চাইলে এখন আপনি যদি এটা করেন তাহলে কি করতে পারেন, এখানে আপনি কমেন্ট দিয়ে এই দেখেন এখানে একটা কমেন্ট, নিউ কমেন্ট যদি অ্যাড করে দেন, এমন কমেন্ট অ্যাড করে সেখানে যদি আপনি 10টা জিনিস লিখে দেন, তাহলে তো সেটা এখানে কেউ কার্সারটা রাখলেই কিন্তু সে দেখতে পাবে যে এটার মধ্যে কি কি আছে, তাই না? বুঝতে পেরেছেন বিষয়টা? স্যার ইনক্রিমেন্ট নিয়ে একটা কোশ্চেন করব। বলেন ইনক্রিমেন্ট নিয়ে প্রশ্ন। আচ্ছা আমি এটা একটু শেষ করে নিই। লুৎফর স্যার প্লিজ আমাকে স্যালারি শিট ক্লিয়ার কিনা সবাই? পেরোল করতে হলে এই জিনিসগুলি খুব সুন্দর করে করবেন, বুঝবেন স্যার। আমি যতটুকু দেখেন স্যার, আমি 10টা দিনে কিন্তু আমি মনে হয় অপ্রয়োজনীয় কথা 5 মিনিট বলছি কিনা তা তো আমার সন্দেহ আছে, কিন্তু আপনারা দেখেন যে পুরো জিনিসটা বুঝতে পেরেছেন কিনা স্যার? স্যার যে একটা যা বললাম সেগুলো বুঝতে পারলেন কিনা বলেন? স্যার যে উপরে লেখাটা সপ্তাহের জন্য হইতে তারিখ পর্যন্ত, এই যে লেখাটা কিসের জন্য স্যার? কোনটা স্যার বলেন, আবার বলেন কোনটা? স্যালারি শিটে এই যে সপ্তাহের জন্য কই এই যে উপরে লেখা স্যার, এইটা স্যার যেটা হচ্ছে স্যার এখানে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে যদি আপনি সাপ্তাহিক কোনো এমপ্লয়িকে বেতন দেন, তাই না, তাহলে সেক্ষেত্রে সাপ্তাহিক এমপ্লয়ি যিনি প্রতি সপ্তাহে কাজ করবে সেটার জন্য কতগুলি সপ্তাহের জন্য পেমেন্ট দিচ্ছেন সেটা দিচ্ছেন, এবং কোন সপ্তাহ থেকে কোন সপ্তাহের পেমেন্ট দিচ্ছেন সেটা এখানে বলে দিবেন, বুঝতে পেরেছেন? এবং তারিখ পর্যন্ত সময়ের জন্য এখানে কত তারিখ পর্যন্ত দিচ্ছেন সেটা এখানে বসিয়ে দিবেন, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? তাহলে ভাই 2টা এক্সেল আসছে, বাকি এগুলা একটু দিয়ে দিবেন নাকি সাথে? আর 2টা এক্সেল ভাই, এই দুটো দিলাম, এই দুটোর মধ্যে ট্যাক্স এবং ইয়ে আছে ভাইয়া, যেটা হচ্ছে যে ট্যাক্স ফাইলটা যে কেস স্টাডি যে ওয়ার্ড ফাইল। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি, নো প্রবলেম, আমি এখনই আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভাই ট্যাক্স ক্যালকুলেট ট্যাক্সের ইয়াটা কি এখানে আছে? ট্যাক্সেরটা তো দেখতে সবগুলো আছে আমি দিয়ে দিচ্ছি। ট্যাক্স ক্যালকুলেশন ওই যে উপরেরটা দেখেন ভাইয়া, ওই যে দুইজন কমেন্ট করার উপরে এই দেখছেন ট্যাক্স ক্যালকুলেশন দেখা যায়? জি জি দেখেন স্ক্রিনে দেখেন, এই যে দেখা যায়। এইবার দিলাম আমি কেস স্টাডি, এবার দিবা আমি স্যালারি স্টাডি। দাঁড়ান একটা মিনিট,
আমার কাছ থেকে কোনো কালপণ্য পাবেন না যে ভাইয়া এটা দিতে চাইছেন দেননি, এরকম কোনোদিন হবে না, বুঝতে পেরেছেন? সো যেটা হয় যে পেরোল ক্লিয়ার কিনা, আমি চাই যে আপনারা প্রত্যেকটা মানুষ পেরোল খুব ভালোভাবে করেন। কারণ কি স্যার, বাংলাদেশে যারা ইভেন যে সকল প্রতিষ্ঠানগুলি পেরোল সার্ভিস প্রোভাইড করে তারাও খুব ভালোভাবে এই ধরনের সার্ভিসগুলি প্রোভাইড করতে পারে না, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি আপনাদেরকে বলছি যে আপনাদের যদি কারো কোনো ইয়া থাকে, কনফিউশন থাকে, আমাকে বলেন, আমি আপনাদেরকে বুঝিয়ে বলে দিব। আর যেভাবে করে ট্যাক্সটা আমি পড়ালাম খুব সুন্দর করে, এইভাবে করে করবেন স্যার কাজগুলি, জানেন? আপনারা এই যে আমার কাছে শিখলেন আর প্র্যাকটিস করবেন না, এরপরে আপনি ইয়ে করবেন, যেটা হচ্ছে যে মনে মনে করার জন্য হচ্ছে কেস স্টাডি করে নেওয়া হয়। রাইট স্যার। একটু ট্যাক্সের তফসিলটা একটু দিবেন কাইন্ডলি। আমি এখনই দিয়ে দিচ্ছি, সরি আমি একটু আমি নেক্সট টাইম কোনো প্রবলেম হয় আপনাকে বলা যাবে? জি অবশ্যই। যেটা হচ্ছে যে আমাকে 24/7 আপনি আমাকে পাবেন, আপনারা আমাকে যখনই প্রয়োজন হবে আমাকে ফোন দিবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। যখন দেখবেন আমি ফোন মিস করেছি আমি আপনাকে ফোন ব্যাক করবই, ম্যান্ডেটরি, এতে কোনো ভুল নাই, বুঝতে পেরেছেন? এই যে আপনাকে আমি ইনকাম ট্যাক্সের ইয়েটাও দিয়ে দিয়েছি, ঠিক আছে? ক্লিয়ার? ওকে। বুঝিনি ভাইয়া, ফরেনারদেরটা এটা সম্পূর্ণটা এটার মধ্যেই আছে ভাইয়া, বুঝতে পেরেছেন? আমার যে ইয়েটা আছে নাম্বারটা একটু বলে দিলে আমরা। স্যার এই গ্যাজেটে স্যার ওই যে মানে আমরা যে ফেস স্লিপ তৈরি করি ওটার কোনো নির্দিষ্ট কোনো নিয়ম বা পে স্লিপ আছে ভাইয়া। পে স্লিপ আমাদের শ্রম বিধিমালার 38 নাম্বার বিধিটা দেখবেন, সেখানে বলে দেয়া আছে, ঠিক আছে? তাহলে ভাই তাহলে আমরা 23-এর ইনকাম ট্যাক্সের এটা দেখলে আর আমাদের আর্লিয়ার ভার্সন কি ছিল এটা আর দেখা লাগবে না। আর প্রয়োজন নেই ভাইয়া, কারণ আগেরটা দেখে সময় নষ্ট করার কোনো প্রয়োজনই হবে না ভাই, আশা করি। ওকে, তার মানে 23-এর যে গ্যাজেটটা আছে পুরো মানে কমপ্লিট এটা? জি ভাই, এইটাই কমপ্লিট, এই গ্যাজেটটা দেখলেই ভাইয়া হবে, ঠিক আছে? ওকে স্যার, এটার বাইরে একটা আমার কোশ্চেন ছিল স্যার, আয়কর রিটার্ন জমা দেওয়ার মানে কোনো নির্দিষ্ট সময়সীমা আছে কিনা বা আয়কর রিটার্ন জমা দেওয়ার এটা নভেম্বরের 30 তারিখের মধ্যে আপনাকে ম্যান্ডেটরি জমা দিতে হবে। 30 তারিখে ম্যান্ডেটরি জমা দিতেই হবে? হ্যাঁ, 30 তারিখের মধ্যে ম্যান্ডেটরি ভাবে আপনাকে জমা দিতেই হবে। ওকে স্যার, ওকে। আমরা যে স্লাইডটা পড়েছি জি বলেন ভাইয়া। সবগুলো টপিকস এর एग्जांपल শীট কি আমাদেরকে দেয়া যাবে স্যার? সবগুলো টপিকস এর যা পড়ালেন আর কত স্যার বলেন? আমি যা পড়িয়েছি সবগুলো আপনাকে এক্সপ্লেইন করে দিয়েছি। যাদের কাছে ভিডিওগুলি আছে ওটা একটু নিবেন, আর অনেকেই নোট নিয়েছেন, আপনারা এই যারা নোট নিয়েছেন তাদের কাছ থেকে নোটটা কালেক্ট করেন। এটা হয় কি যে আপনারা তো স্যার বাসায় থাকেন, এই জন্য স্বাভাবিকত আপনারা নোট নেন না। আমি কিন্তু প্রত্যেকটা জিনিসের 1 বাই 1 যেটা হচ্ছে যে আপনাদেরকে এটা সুন্দর করে ইয়া করে দিয়েছি, বলে দিয়েছি স্যার, ঠিক আছে? আমার কাছে আলাদা আমরা যে কোনো নোট তৈরি করা নাই, থাকলে দিতাম আমি। জি বলেন স্যার, যে স্লাইডটা পড়েছেন সেটা আমি দিয়েছি অলরেডি, একদম প্রথম ক্লাসে আপনাদেরকে দিয়েছি, বুঝতে পেরেছেন? মিস করেছি, ওটা কি আবার একটু দেওয়া যাবে? আবার দেখেন গ্রুপে যারা আছে তাদের আমার একটা কোশ্চেন ছিল, ইনভেস্টমেন্ট। প্লিজ ভাইয়া প্লিজ। আচ্ছা, আমরা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে জানি একটু মানে তার আগের নিয়মটা হচ্ছে যে আমরা টোটাল ট্যাক্সেবল ইনকামের 3% অথবা আমরা যা ইনভেস্ট করছি সেক্ষেত্রে তার 15% অথবা 10 লাখ, এই তিনটার ভিতর থেকে যেটা কম হবে সেটা নিব। তো সেক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম সময় আমার যারা এমপ্লয়িরা আছে পেরোলে তারা কে কোথায় কি ইনভেস্ট করছে সেই ইনফরমেশন আমার কাছে থাকে না। আমার কাছে শুধু থাকে যে পিএফ এর বোথ পার্টি কন্ট্রিবিউশন। তো সেক্ষেত্রে পিএফ এর বোথ পার্টি কন্ট্রিবিউশনের পরে যদি আমি 15% কাটি আর উপরে যদি টোটাল ট্যাক্সেবল ইনকামের 3% কাটি, সেক্ষেত্রে দেখা যায় যে ওই 15% অ্যামাউন্টটা সবসময় কমই হয়ে যায়। জি স্যার, আপনি আমাকে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এমপ্লয়িকে এখন ডেকে ডেকে জিজ্ঞেস করেন ভাই তোমার কোনো ইনভেস্টমেন্ট আছে কিনা, অথবা মেইল দিবেন, মেইল দিয়ে তাদের কাছ থেকে এটা জেনে নেবেন, তাহলেই হয়ে গেল। আর যদি এরা কোনোভাবে যদি আপনাকে না জানায় তাহলে সেক্ষেত্রে আপনার দায় দায়িত্ব নাই যে তাদেরকে 1 বাই 1 পোক করে তারপর এটা করতে হবে, ঠিক আছে? ভাই এই ইনভেস্টমেন্টের ল্যান্ড প্রপার্টি ভাই আমরা একজন কোশ্চেন করি, একজনের ভিতর আরেকজন না করি প্লিজ। একজন বলেন ভাইয়া, তাহলেই হবে। আচ্ছা ভাই, আমি যে ইনভেস্টমেন্টের থেকে বলতে চাচ্ছিলাম যে ইনভেস্টমেন্টে তো হচ্ছে যা ভাইয়া যেটা বললাম আমরা হচ্ছে 3%, 15% এবং হচ্ছে 10 লাখ। কিন্তু দেখা গেল একজন এমপ্লয়ি হচ্ছে যে ও ডিপিএসসি হচ্ছে যে যদিও 1 লাখ
20,000 টাকা সিলিং, ও বেশি করলো। এখন ওইগুলিরও তো প্রত্যেকটারই সাব স্ল্যাব আছে যে এত হতে পারবে বা সর্বোচ্চ সিলিং আছে এত হতে পারবে। এটা আমি ভাইয়া পাবো কোথায়? এটা কি ওই 23-এর 23-এর যে গ্যাজেটটা এটাতেই পাবো? আবার বলেন তো ভাইয়া ডিপিএস এর। সাপোজ ধরেন ভাইয়া মানে আমার তো টোটাল ইনভেস্টমেন্ট হয়তো ধরেন আমার যে ট্যাক্সেবল ইনকামের 3% এর ভিতরই আছে, কিন্তু আমার তো ডিপিএস এর জন্য স্ল্যাব করা আছে সর্বোচ্চ আমি 1,20,000 ভিতর, সিলিং 1,20,000 উপরে যেতে পারবে না। হ্যাঁ, এরকম তো অন্যগুলিও আছে যেমন ইয়াতে কি যে বলে মিউচুয়াল ফান্ড। ওটা তো ভাইয়া আমি তো বলেই দিলাম মুখে। তারপরে যদি আপনি খুঁজতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ষষ্ঠ তফসিলের তৃতীয় যে প্যারা আছে, তৃতীয় প্যারায় যাবেন। ষষ্ঠ তফসিল তৃতীয় প্যারা, যে আমি যে আইনটা দিয়েছি সেটা। জি, পেজ নাম্বারটা তখন ভাই পেজ নাম্বারটা একটু বলে দিলে সুবিধা হতো। পেজ নাম্বার গ্যাজেটের পেজ নাম্বার হয় না স্যার, ঠিক আছে? আপনি যেটা করবেন সেটা হচ্ছে হ্যাঁ জি বলেন। ষষ্ঠ তফসিলের তৃতীয় প্যারা যেটা আছে সেখানে এটা আছে, ঠিক আছে? ভাইয়া এটার সাথে আমার আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে যে ভাইয়া পিএফ এর যে ইন্টারেস্টের কথাটা বলা আছে, ওই ইন্টারেস্টটা সাপোজ ধরেন একজন এমপ্লয়ি হচ্ছে যে প্রথম বছর ওর হচ্ছে যে পিএফ এর মেম্বার হলো, বাট প্রথম বছর দ্বিতীয় বছর থেকে তো ওর হচ্ছে যে মানে পিএফ এর টাকা কাটা শুরু হবে, তাহলে তো ও তো ইন্টারেস্ট তো পাওয়ার কথা তৃতীয় বছরে, যদি আমি রাইট হয়ে থাকি। ভাইয়া যখনই পাবে, যে অর্থ বছরে পাবে সেই অর্থ বছরে ইনকাম দেখিয়ে ক্যালকুলেশন করে দিবেন, আর কোনো টেনশন নাই। আমার কোশ্চেনটা হচ্ছে যে এটা কারেন্ট অর্থ বছরে তো আর নিশ্চয়ই হিসাব করার দরকার নেই, আমি তো প্রিভিয়াস ইয়ার হিসাব করার কোনো প্রয়োজন নেই। ঠিক, এটা ক্লিয়ার। থ্যাংক ইউ ভাইয়া। আমার আপনি কোনো ক্লাস করাবেন? একটা প্রশ্ন ছিল ভাই। বলেন প্লিজ। 127 যে জরিমানাটা, এটা তো বেসিক থেকে করবো, এটাও কি হচ্ছে যে 1/10 সর্বোচ্চ করতে পারবেন নাকি? পুরোটাই করতে পারবেন। এটা কতদিন ধরে করতে পারবে ভাই এটা? এটা আনলিমিটেড টাইম। মানে আমি পুরো বেসিকটা চাইলে হচ্ছে যে করতে পারবো না? জি পারবেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। একটা প্রশ্ন ছিল জি বলেন ভাই। ছোট একটা অবজারভেশন ছিল স্যার। সেপ্টেম্বরে যে আপনি একটা কোর্স করাবেন, একটু টাইমটা ডিউরেশনটা একটু 8টা বা 8:30টার ভিতরে দিলে ভালো হয়। আপনার মিনিমাম ওটা দেয়া যাবে না, কারণ অনেকেই যেটা হচ্ছে ঢাকা শহরে যারা থাকে স্যার, ঢাকা শহরে যারা থাকে তারা আসলে বেসিক্যালি এই সময়ের মধ্যে অফিস থেকে ফিরতে পারে না। যেমন আমি নিজেই আজকে আসছি হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জ থেকে এসে আপনাদের এই ক্লাস করাচ্ছি। আমার আস্তে আস্তে 7:45 হয়ে গেছে। 9টার টাইমটা আসলে ঠিক আছে স্যার, এই টাইমটা এখন আজকেই স্যার আমি ঠিক জানি আছে। যে 9টার টাইম ঠিক আছে, উনি বলতেছিলেন যে একটু ইয়া করার জন্য, এটা আসলে ওই জন্য আমাদের তো 9টা থেকে 6টা, এই জন্য আর কি। ওকে স্যার, ঠিক আছে। আপনার ক্ষেত্রে হয়তো ভালো হবে, কিন্তু স্যার ম্যাক্সিমাম তো আসলে মানুষের জন্য একটু প্যারা হয়ে যাবে আর কি স্যার। হ্যাঁ জি স্যার, জি স্যার। ওকে স্যার, সমস্যা নেই স্যার। আজকে কোনো আর স্লাইড করাবেন? ভাইয়া আইটি 10B হ্যাঁ আর আইটি 10BB এটা হচ্ছে দুইটাই কি এখন সাবমিট করতে হবে? বুঝি নাই ভাইয়া। আইটি 10B হ্যাঁ এবং আইটি 10BB ফর্মটা কি সাবমিট করতে হবে রিটার্নের সময়? আইটি 10B টা হচ্ছে যে ভাইয়া অ্যাসেট এবং লায়াবিলিটিসটা, আর হচ্ছে যে 10BB হচ্ছে এক্সপেন্সের ডিটেইলস। এটার জন্য ভাই পরে বলবেন, কারণ ওইটা একটা ব্যাখ্যা আছে, আলাদা ব্যাখ্যা আছে। পরে আমি আপনার সঙ্গে আপনি ফোন দিয়ে আমরা কথা বলবো ভাইয়া, ঠিক আছে? WPPF এর ক্ষেত্রে একটা বিষয় জানি যে 5% হচ্ছে ফ্ল্যাট ট্যাক্সটা কেটে রাখা হয়, হ্যাঁ মানে সোর্সে যখন ডিসবার্সমেন্টটা করা হয়। তো সেই ক্ষেত্রে যদি কোম্পানি অলরেডি 5% কেটে রাখে, তখন অ্যাজ এ পেরোল এক্সিকিউটিভ আমি কি সেটা তার এমপ্লয়ির ইনকামে কি? ওটা ভাইয়া আপনি রাইট ভাইয়া, ওটা এআইটি হিসাবে ওটা আপনাকে ইয়া করতে হবে, অ্যাডজাস্ট করে দিতে হবে ভাইয়া। তল ভাই ইনভেস্টমেন্টে ইনভেস্টমেন্ট ল্যান্ড প্রপার্টি টোটাল গ্রস ট্যাক্স থেকে ওটা বাদ দিয়ে তারপরে ডিডাকশন করতে হবে ভাইয়া। ভাই সোশ্যাল সর্ট সম্পর্কে একটু বলেন। সরি ভাইয়া। আচ্ছা প্রশ্ন করেন, একজন করে প্রশ্ন করেন, বলেন। আমার প্রশ্নটা আমি শেষ করি। একজন করে বলেন স্যার, একাধিক ব্যক্তি বললে আমি তো একা মানুষ, কোন দিকে যাব স্যার বলেন, শুধু শুনতেই পাই না স্যার। প্রশ্ন শুরু করেছিলাম বাট কেউ শেষ করতে দেয়নি। জি বলেন প্লিজ।
আমার প্রশ্নটা ছিল, যদি আপনার স্যালারি থেকে মিনিমাম ইনকাম যদি 5,000 টাকা স্লটে যদি মান্থলি বেসিস ডিডাকশন করা হয়, এন্ড অফ দ্য ইয়ার যদি ক্যালকুলেশনে আপনার ফান্ডটা কি হবে? বুঝিনি, আরেকবার বলেন তো ভাইয়া। মিনিমাম 5,000 টাকার স্লটে আপনার 400 সামথিং বা যে অ্যামাউন্টটা আসে ওটা হচ্ছে আপনার মান্থলি বেসিস ইনকাম ট্যাক্স হিসেবে ডিডাকশন করা হয়। দেন হচ্ছে আপনার ইনভেস্টমেন্ট বা আদার সবকিছু ক্যালকুলেট করার পর যদি এন্ড অফ দ্য ইয়ার জিরো হয়ে যায়, ইনকাম ট্যাক্স না আসে, জিরো আসে, হ্যাঁ, তারপরে তাকে মিনিমাম যে ট্যাক্সটা আছে ওই এরিয়া অনুযায়ী যে মিনিমাম ট্যাক্স আসবে সেটা তাকে দিতে হবে। আচ্ছা, এখন এরিয়া অনুযায়ী যদি আপনার মিনিমাম 3,000 এর স্লটে থাকে, ডিডাকশন যদি 5,000 হয়, সেক্ষেত্রে বাকি 2,000টা জি, যেটা হচ্ছে যে 3,000 যদি হয়, যদি তার 5,000 টাকা ট্যাক্স আসে, তাই না? জি, ডিডাকশন 5,000 হয়ে গেছে, বাট হ্যাঁ, আপনি হয়ে গিয়েছে কিন্তু মিনিমাম 3,000, তাহলে ওটা ওই প্রত্যার্পণ বা রিফান্ডের জন্য আবেদন করবে, ঠিক আছে? বুলবুল স্যার একটু মিউট করে নেন প্লিজ। জি, ওটা যেটা হবে যে পরবর্তীতে রিফান্ডের জন্য বাকি 2,000 টাকা সে আবেদন করবে। ওকে, রিফান্ডের জন্য আপনি কথা বলছিলেন, সরি স্যার, রিফান্ডের জন্য আপনি কথা বলছিলেন বাংলাদেশে আবেদনের ভাইয়া। ওই যে আপনার যে ট্যাক্স রিটার্নটা আছে না, ট্যাক্স রিটার্নের ওই ফর্মের মধ্যে দেখবেন যে রিটার্নের জন্য আবেদন করার কথা বলা আছে। থ্যাংক ইউ। বলছেন ঠিক আছে, কিন্তু আপনি একবার কথা বলছিলেন যে বাংলাদেশের সরকারের কাছে একটা মুরগি চাইলে তার রাজা দিতে হয়, তাহলে ওইটা তো কি? হ্যাঁ, না ওইটা বিষয়টা হচ্ছে গিয়ে বেশি হচ্ছে স্যার, যদি আপনার এক্সেসিভ যদি হয়, অ্যামাউন্টটা প্রচুর পরিমাণে হয়, আপনি 2 বছরের মধ্যে আপনাকে এইটা ক্লেমটা করতে হবে। তো এখন আপনি কি করলেন, এই 2 বছরের সময়ের মধ্যে আপনি এটা অ্যাডজাস্ট করতে পারলেন না, তাহলে কি হবে? তাহলে হচ্ছে কি আপনার ওই টাকাটা তো জলে পড়ে যাবে। ওই ক্ষেত্রে আমি বলেছিলাম যে বাংলাদেশ সরকারের যদি আপনি একটা মুরগি উদ্ধার করতে চান সরকারের কাছ থেকে, তাহলে আপনাকে একটা রাজহাঁস স্যাক্রিফাইস করতে হবে, এটা বলেছে, আর কিছুই না। ওই ক্ষেত্রে বলেছিলাম স্যার। দেখেন সবাই সবকিছু মনে রাখে, কি একটা ঝামেলা রে বাবা। বলেন স্যার। যোগ ছিল মনে আছে? আচ্ছা, জি স্যার। ভাইয়া, স্যালারি শিটটা কি ক্লোজ করে দিতেন? স্যালারি শিটটা আপনাদেরকে দিয়ে দিয়েছি সবাইকে আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমি ভাই আপনার স্ক্রিন থেকে দেখতে চাচ্ছিলাম ক্লোজ করে দিয়েছেন কিনা, একটু জানার ছিল এখান থেকে। জি বলেন, আমি স্ক্রিন থেকে এখনই ওপেন করে দিচ্ছি, 1 মিনিট সময় দেন একটুখানি। যার কারো কোনো প্রশ্ন থাকলে করতে থাকেন স্যার। জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি বলেন। এই যে দেখেন ইনভেস্টমেন্টে তো জি বলেন ভাই, আপনি বলেন। জি স্যার বলেন। জি ইনভেস্টমেন্টে তো প্রাইস বন্ড, যে এটা তো ইনভেস্টমেন্টে আসবে না? প্রাইস বন্ড ইনভেস্টমেন্ট না ভাইয়া, কখনোই প্রাইস বন্ড ইনভেস্টমেন্ট না ভাইয়া, বুঝতে পারছেন? কিন্তু ট্রেজারি বন্ড যদি হয়, সেই ট্রেজারি বন্ডটা আসলে বেসিক্যালি আপনার ইনভেস্টমেন্ট, কিন্তু আপনার ইয়েটা ইনভেস্টমেন্ট না। জি আচ্ছা, সেই ক্ষেত্রে আর একটা বিষয় হলো যে কেউ যদি ল্যান্ড প্রপার্টি সে মানে থাকে, সেটা যদি সেই ইনস্টলমেন্ট প্রতি মাসে মাসে, ওগুলো তো অ্যাসেট ভাইয়া, ওগুলো অ্যাসেট, সেটা কি এটা কিছু আসবে না। বলেন। এই ফরম্যাটে আসবে না? না না না, স্যালারি ইনকামের সঙ্গে আপনার ল্যান্ড প্রপার্টি এগুলো কোনো সম্পর্কই নেই ভাইয়া, ঠিক আছে? ভাইয়া আমি যেটা বলতে চাচ্ছিলাম, ভাইয়া ম্যাটারনিটি বেনিফিট ক্যালকুলেশনের ক্ষেত্রে সাপোজ আমাদের যে প্র্যাকটিসটা লাস্ট 3 মান্থের যে এটা ওনার টোটাল আর্নিংটা, ওইটা আমরা হচ্ছে টোটাল পার্সেন্টেজ দিয়ে ভাগ করি, দেন হচ্ছে 112 দিয়ে গুণ করে দিই। হ্যাঁ, সেক্ষেত্রে আমি যদি এই স্যালারি শিটটাকে একটা মাসের স্যালারি ধরি, সেক্ষেত্রে আমার শুধুমাত্র যে বোনাসটা যদি বাদ দিই এই 10,000 টাকা, বোনাসটা কাউন্ট হবে না, তাই না? না, বোনাস কাউন্ট হবে না। করলেন না আপনি কাউন্ট। যদি ভাই একটু রিমুভ করতেন ভাই বোনাসটা। কোনটা বোনাসটা? এটা? হ্যাঁ, বোনাসটা রিমুভ করে দিলাম। হ্যাঁ বলেন। সেক্ষেত্রে ভাই আমি যদি প্রতি মাসের ক্যালকুলেশনটা ধরি, সেক্ষেত্রে ওনার আর্নিং পার মান্থ আর্নিং আমি কোনটা ধরবো ভাই? এই যে টোটাল গ্রসটা নাকি যে মোট পদে ওইটা? এখানে ভাই একটা ইস্যু আছে, ঠিক আছে? এখানে ডিডাকশনের ক্ষেত্রে, ওনার ডিডাকশনের ক্ষেত্রে আপনাকে কিছু কনসিডারেশনে আনতে হবে। যেমন ধরেন এই 1600 টাকা ওনার আর্নিং, কিন্তু আপনি এখান থেকে ডিডাকশন করছে, এই টাকাটা এই আর্নিং এর সঙ্গে যুক্ত হবে, অর্থাৎ এই 35 এইটার সঙ্গে যুক্ত হবে, ঠিক আছে? আর বাকি যেগুলো আছে সেগুলো বাদ যাবে, বুঝতে পেরেছেন? দ্যাট মিন্স ভাই আমার এটাও বাদ যাচ্ছে, ইনকাম ট্যাক্স বাদ যাবে। তারপরে হচ্ছে গিয়ে ওটা তো এবার ইনকাম যেটা অন্যান্য ফুড যেগুলো আছে সেগুলো সব জরিমানা এগুলো বাদ যাবে।
সেক্ষেত্রে আমি যদি লাস্ট 3 মান্থের টোটাল আর্নিংটাকে টোটাল প্রেজেন্টেজ দিয়ে ভাগ করি, দেন 112 দিয়ে গুণ করে আমি ওনার ম্যাটারনিটি বেনিফিটটা পে করলাম, সেক্ষেত্রে একবার দেখা যাচ্ছে আমি কিন্তু একবার আফটার ট্যাক্স এই টাকার উপর আমি ওনাকে ম্যাটারনিটি বেনিফিট দিচ্ছি, দেওয়ার পর আবারও কি ম্যাটারনিটি বেনিফিটের উপর এগেন আমি ট্যাক্স ধরতে পারবো? তাহলে ট্যাক্সটা না দুইবার স্যার, হয়ে গেল না? যেটা হচ্ছে মূলত যে জিনিসটা হয় স্যার, স্যালারিটা তো একটা ইনকাম, তাই না? এই স্যালারির উপরে ক্যালকুলেট করে আপনি আরেকটা ইনকাম জেনারেট করে দিচ্ছেন, তাই না? তাহলে ওনার তো ওটা নতুন ইনকাম। এই যে যেমন ধরেন নাহার ম্যাডামের যে কেস স্টাডিটা করেছিলাম, সেখানে কি ছিল না যে নাহার ম্যাডাম ওখানে ইয়া হিসাবে যে ওনার এখানে আরেকটা এডিশনাল ইনকাম ম্যাটারনিটি যোগ হয়েছিল না? সো এটা তো ইনকাম, ইনকাম যখনই হবে তখন এটা যোগ করবেন এটার সঙ্গে। ক্লিয়ার স্যার? আচ্ছা না ভাই, আমার কনফিউশনটা ছিল যে ওই কথা থেকে মুরগি দুইবার দবাই হয়ে গেল কিনা। সরি না ভাই, বলতে চাচ্ছিলাম কি ওই ট্যাক্সটা দুইবার হয়ে গেল কিনা, এই কনফিউশনটা ছিল জাস্ট আমার মধ্যে। ট্যাক্সটা তো হয়নি, দুইবার তো কোনোভাবেই হয়নি, কারণ তার তো ম্যাটারনিটির জন্য ইনকাম একটা, আবার যেটা হচ্ছে স্যালারির জন্য ইনকাম আর একটা, তাই না? তো আপনি দেখবেন যে সম্পদ বেড়েছে কিনা তার, তো সেই ক্ষেত্রে সম্পদ তো বাড়ছে, অতএব সেক্ষেত্রে সম্পদ বাড়লে কি হবে? ডেফিনেটলি এটা এর মধ্যে আসবে। ক্লিয়ার? তাহলে কনক্লুশনটা এরকম হবে যে লাস্ট 3 মান্থের আমি যে ওনার আর্নিংটা ধরবো ওইটা আফটার ট্যাক্স, বাট ওই আর্নিং এর মধ্যে ইসের প্রভিডেন্ট ফান্ডের হচ্ছে আমার যেটা থাকবে, ওনার যেটা কন্ট্রিবিউশন প্লাস হচ্ছে কোম্পানি কন্ট্রিবিউশন, টোটালটা মিলে ওনার লাস্ট 3 মান্থের আর্নিং হবে। না, যেটা হচ্ছে শুধুমাত্র ওনার কন্ট্রিবিউশনের জন্য যে টাকাটা কাটছেন এটা বাদ দিবেন, এটাকে ওনার মোট প্রদেয় ইনকামের মধ্যে যোগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তার মানে প্রভিডেন্ট ফান্ডটা কাটবো না জাস্ট? না। আচ্ছা, আর ভাই ম্যাটারনিটি বেনিফিট চলা অবস্থায় এই যে 112 দিন, এই সময় কি আমি ম্যাটারনিটি বেনিফিটটা ডিডাকশন করতে পারবো ওইখান থেকে, ওই এটা পিএফটা পারবেন, কারণ এটা আমাদের এবার বিধিমালা এটা অ্যালাউ করেছে, অতএব এটা পারা যাবে, সমস্যা নেই। ইপিজেটও পসিবল ভাই না? জি ঠিক আছে ভাইয়া। জি ভাইয়া। ভাই ওই যে ট্যাক্সের হচ্ছে মিনিমাম পে, যেটা আপনি সিটি কর্পোরেশনের কথা বলেছিলেন, জাস্ট একটু আমার আন্ডারস্ট্যান্ডিংটা শেয়ার করতে চাই, মানে আপনি যদি একটু বলেন ঠিক বুঝেছি কিনা। ধরেন যে আমার পোস্টিং রংপুরে, বাট আমার স্যালারিটা ডিসবার্স হচ্ছে ঢাকা থেকে, তাহলে আমি ঢাকার মিনিমাম যে ইয়েটা দিব ওইটা দিব। আপনার পোস্টিং কোথায় ভাইয়া? রংপুর। রংপুর, আপনার সোর্স অফ ইনকাম হচ্ছে রংপুর ভাইয়া, ওটা ওই অনুযায়ী হবে। আচ্ছা, বুঝতে পেরেছেন? কারণ আপনি রংপুরের লোকাল গভর্নমেন্টের যত ফ্যাসিলিটি আছে সেগুলো আপনি রংপুর থেকে ব্যবহার করছেন, আপনি ঢাকার লোকাল গভর্নমেন্টের কোনো এনজয় করছেন না, তাই কেন আপনার যেটা হচ্ছে সোর্স অফ ইনকাম হচ্ছে রংপুর, এবং সেই অনুযায়ী আপনি ট্যাক্স দিবেন। ওকে, কিন্তু তমাল ভাই বলতেছেন যে কর্পোরেট অফিস যেখানে আছে সেটার আওতায় আসতে হবে নাকি? না ভাইয়া, এটা কিন্তু ইস্যু আছে ভাইয়া, যেটা হচ্ছে যে যখনই আপনি আমাদের যেমন ধরেন সারা বাংলাদেশের জন্য ইনকাম ট্যাক্সের কি একটা কোম্পানির ইনকাম ট্যাক্সের ফাইল হচ্ছে একটা, একজন ব্যক্তির ক্ষেত্রেও তাই। এবং যেটা হয় যেমন ধরেন আমি আপনাকে ছোট্ট একটা বিষয় বলি, কোকাকোলার যে বাংলাদেশে যে অফিসটা আছে, ওর ফ্যাক্টরি হচ্ছে কোথায়? ওর ফ্যাক্টরি হচ্ছে কি ভালুকা, আর মেইন অফিস কর্পোরেট অফিস কোথায়? ঢাকায়, তাই না? ওর যে লোকটা ভালুকায় চাকরি করছে, ওর ভালুকার ওই স্থান অনুযায়ী ও ট্যাক্স দিবে, আর যে লোকটা কর্পোরেট অফিসে কাজ করে সে কর্পোরেট অফিসের অনুযায়ী সে ট্যাক্স দিবে, ঠিক আছে? জি জি ভাই, ট্রান্সফারের ক্ষেত্রে ভাইয়া ইস্যুটা কেমন হবে? ধরেন কেউ যদি জানুয়ারি মাসে ট্রান্সফার হয়ে যায়, হ্যাঁ, ঢাকায় কাজ করতো সে, বা ট্রান্সফার হয়ে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে রংপুর, ফাইন্যান্সিয়াল ইয়ার যেখানে শেষ হবে, যে জায়গাতে শেষ হবে ওই জায়গা থেকে তার ওই ট্যাক্সের মিনিমামটা ওখান থেকে কাটে, ওই অনুযায়ী কাটতে হবে। বুঝতে পারছি। আচ্ছা ভাই, আমার হচ্ছে যে একটু ট্যাক্স ডিডাকশনটা নিয়ে একটু কনফিউশন ছিল, যে ধরলাম আমার স্যালারি যে 4 লাখ টাকা, হ্যাঁ, মানে টোটাল হচ্ছে ট্যাক্সেবল ইনকাম আমার 4 লাখ টাকা পাওয়া গেল, 4 লাখ টাকা পাওয়া গেল, তো সেখান থেকে প্রথম 3.5 লাখ টাকা হচ্ছে জিরো, হ্যাঁ, ফাইনাল বাদ দিলাম, তাহলে আমার 50,000 টাকা থাকে ট্যাক্স হিসাব করার জন্য, যেটা হচ্ছে 5% স্ল্যাবে পড়ে। তাহলে 5% স্ল্যাবে আমার সেই অ্যামাউন্টটা আসে ধরেন 2,500 টাকা, আমি একটা এমপ্লয়ের ক্ষেত্রে হিসাব করছি। তো 2,500 টাকা যেহেতু ট্যাক্স আসছে, আমি যখন পেরোল এক্সিকিউটিভ আমি ওর হচ্ছে টিডিএসটা কাটছি, তাহলে আমি 2,500 টাকা তো হিসাব করতে পারবো না, আমি তাকে তার ন্যূনতম স্যালারি সে যে ঢাকায় কাজ করে, তাহলে 5,000 টাকা, আমি সেই 5,000 টাকাটাকে 12 দিয়ে ভাগ করে প্রতি মাসে যেটা আসে 416 টাকা, সেটা আমি রাইট। আচ্ছা, তো আমার কাটার ক্ষেত্রে ওই কনসিডারেশনটা আমাকে নিতে হবে যে সে কোথায় আছে। জি, থ্যাংক ইউ।
ভাই আমি একটা জিনিস শুনেছিলাম, সেটা হচ্ছে যে যেখান থেকে টিন করা বা যে অঞ্চল থেকে টিন করা এটা সেখান ভুয়া থেকে কথা ভাইয়া, এটা ভুয়া কথা। এটা আপনারা যে বলছে সে না জেনে বলছে ভাইয়া, ঠিক আছে? টিন কোথায় সেটা না, সোর্স অফ প্লেস, সোর্স অফ ইনকাম যেটা, সেই জায়গা থেকে কাটার কথা বলা হয়েছে। দেখবেন যে আইনে বলা আছে যে কোন সোর্স অফ ইনকাম, অর্থাৎ যে জায়গা থেকে আপনার ইনকামটা সোর্স হচ্ছে সেখানেই, বুঝতে পেরেছেন? এই জন্য ওটা মিনিমাম ট্যাক্স এরকম। যেমন ধরেন এই যে কেন ভিন্নতা আসলো, ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 500, অন্য সিটি কর্পোরেশনে কেন 400? কারণ ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মধ্যে আপনি যেসব ফ্যাসিলিটি পাবেন সেটা কিন্তু অন্য সিটি কর্পোরেশনে পাবেন না। এবং আপনি লোকাল গভর্নমেন্ট যে আন্ডারে যতগুলি পৌরসভা আছে, পৌরসভার ফ্যাসিলিটি আর আপনি সিটি কর্পোরেশনের ফ্যাসিলিটি কি এক স্যার, বলেন তো? পৌরসভায় আপনি সাপ্লাইয়ের পানি পান না, আপনাকে টিউবওয়েল চেপে পানি বের করতে হয়। আর আপনি যতগুলো সিটি কর্পোরেশন আছে প্রত্যেকটা ওয়াসা আছে, বুঝতে পারছেন? সো ফ্যাসিলিটির উপরে নির্ভর করবে আপনার ট্যাক্সের পরিমাণের বিষয়টা। ওকে স্যার, এই যে ওরা হচ্ছে আইডেন্টিফিকেশনটা কিভাবে করবে তারা তাহলে? আইডেন্টিফিকেশন এটা কোম্পানি বলে দিবে, যে তার কোম্পানি এটা ঠিক করবে যে সে তাকে কোন জায়গা থেকে কোন জায়গায় এমপ্লয়ি হিসেবে কনসিডার করছে। আপনাকে স্যালারি সার্টিফিকেট দেয় না, সেই অনুযায়ী সে বলে দিবে। স্যালারি সার্টিফিকেট তো হেড অফিস থেকে দেওয়া হয় স্যার হেড অফিস থেকে কোনো সমস্যা নেই, হেড অফিস থেকে দিবে, কিন্তু সে দেখবে যে আমার এমপ্লয়ি কোথায় আছে, সেই অনুযায়ী সে কাটবে। মানে এরিয়াটা মেনশন করে দেবে স্যালারি সার্টিফিকেটে, সেটাই? না স্যার এরিয়া মেনশন করতে হবে না, এটা যে ব্যক্তি, এটা উইথ হোল্ডিং অথরিটি, অর্থাৎ যিনি কাটার যে অথরিটি যার কাছে, সে দেখবে আমার এমপ্লয়িটা কোথায় আছে, সেই অনুযায়ী সে কাটবে। ওকে, যারা এনবিআর, যারা ট্যাক্স কাটে, মানে তারা তারা কিভাবে বুঝতে পারবে যে আসলে সে ঠিক দিয়েছে কিনা? এই স্যার ঘুরে ফিরে একই প্রশ্ন করছেন, বিকজ হচ্ছে গিয়ে এটা কোম্পানি নির্ধারণ করবে যে তার এমপ্লয়ের কাছ থেকে সে কত টাকা কাটবে, ঠিক আছে? এবং এমপ্লয়ি যখন ট্যাক্স ফাইলটা করে দিবে যে আপনার স্যালারি সার্টিফিকেট সহকারে, তখন যেটা করবে এমপ্লয়ি, যখন এই ফাইলটা নিয়ে যদি এনবিআর এর কোনো সন্দেহ হয়, সে তাকে চিঠি দিয়ে ডাকবে যে ভাই তোমার এখানে কেন 3000 টাকা কাটা হয়েছে, তোমার অর্গানাইজেশন তো এখানে। তখন আপনাকে যখন ডাকবে তখন আপনি বলবেন যে স্যার আমি তখন আমার পোস্টিং ছিল রংপুরে, ঠিক আছে? তখন উনি বলবো আচ্ছা ঠিক আছে আপনার পোস্টিং রংপুরে ছিল, তখন সে কোম্পানির প্রতিনিধিকে ডাকতে পারে, অথবা বলতে পারে যে আপনি কোম্পানির কাছ থেকে একটা এক্সপ্লেনেশন নিয়ে আসেন, ফরওয়ার্ডিং নিয়ে আসেন। ওই ফরওয়ার্ডিং এনে জমা দিলেই আপনার এই কেস ডিসমিস। বুঝতে পেরেছেন? ক্লিয়ার স্যার? স্যার আমরা যারা মানে যারা কোশ্চেন করবে রাজু স্যার ক্লিয়ার কিনা? রাজু চৌধুরী স্যার ক্লিয়ার কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল। রাজু চৌধুরী স্যার ক্লিয়ার কিনা? উনি ওনার নেটের প্রবলেম, বলেন স্যার প্লিজ। স্যার হচ্ছে সার্ভিস বেনিফিট আর হচ্ছে গ্র্যাচুইটির মধ্যে কোন পার্থক্য আছে জানার জন্য স্যার, এটা আমি আসলে পার্থক্য আছে। সার্ভিস বেনিফিট হচ্ছে পূর্ববর্তী 12 মাসের বেসিক যোগ করে 12 দিয়ে ভাগ করে দিতে হবে, আর ইয়া হচ্ছে গিয়ে গ্র্যাচুইটি হচ্ছে লাস্ট উইথড্রন বেসিক অনুযায়ী দিতে হবে। ও গ্র্যাচুইটি তো স্যার এটা অনুমোদন লাগে তো সরকার থেকে, যে ট্যাক্স এক্সাম্পশনের জন্য অনুমোদন লাগে। আচ্ছা আরেকটা বিষয় স্যার, সেটা হচ্ছে নতুন যে স্যার যে ম্যাটারনিটি যে বেনিফিটটা এটা আসছে, ক্যালকুলেশনটা আসছে, এটা কি তার শুধু গ্রস স্যালারি আর 26 দিয়ে ভাগ, আর এটার সাথে আর কোনো কিছু অ্যাড হবে না? শুধু গ্রস স্যালারি দিয়ে 26 দিয়ে ভাগ দিয়ে যেটা আসে সেটা দিয়ে গুণ দিতে হবে। জি স্যার আমার একটা স্যালারি ইস্যু নিয়ে। ভাইয়া হচ্ছে জি ভাই বলেন। হ্যালো স্যার, কোন ব্যক্তি যদি মে মাসের 15 তারিখে জয়েন করে, 3 মাস তার প্রবেশন পিরিয়ড আছে, 3 মাস প্রবেশন পিরিয়ড শেষ হয়ে গেলে সে অগস্ট মাসের 15 তারিখে 14 তারিখে তার মেয়াদকাল শেষ হয়ে যাচ্ছে, দেন তাহলে প্রথমে কি হচ্ছে, প্রথম তার যেটা প্রবেশন পিরিয়ড স্যালারি ছিল 7000 টাকা, 7000 টাকার আমরা ব্রেকডাউন করে ওইভাবে দিচ্ছিলাম। প্রবেশন পিরিয়ড কমপ্লিট হওয়ার পরে তার স্যালারি হচ্ছে 13500 টাকা। তো যে সময় আমরা অগস্ট মাসে স্যালারি শিট করব, সেই ক্ষেত্রে কি দুইটা স্যালারি শিট করতে হবে না একটা স্যালারি শিটে দুইটা নেওয়া সম্ভব স্যার? ভাইয়া যেটা হচ্ছে যে প্রথমে কি করবেন, এটা যেটা যখন আপনি পেরোল যখন করবেন, ঠিক আছে, আপনি যে এডিশনাল যে অ্যামাউন্টটা দিবেন, ঠিক আছে, ওই অ্যামাউন্টটাকে 30 দিয়ে ভাগ করে, ঠিক আছে, 30 দিয়ে ভাগ করে তারপরে যে যতগুলো ফ্র্যাকশন ডেজ এর জন্য উনি পাবেন, ওই ফ্র্যাকশন ডেজ এর জন্য তাকে পে করবেন, ঠিক আছে? ওইভাবে করে আপনাকে ভেঙে ভেঙে অন্যর মধ্যে অ্যামাউন্টটা বসিয়ে দিলেই হবে, আর কিছু লাগবে না। সেক্ষেত্রে একটা স্যালারি শিটে করা সম্ভব স্যার?
জি, একটা স্যালারি শিটেই করা সম্ভব। ঠিক হ্যাঁ, আছে, আমরা সার্টিফিকেটটা ঠিক কতদিনের আছে, মধ্যে থ্যাংক পাচ্ছি? 2-1 দিনের মধ্যে আমি দিয়ে দিব স্যার, এই গ্রুপে দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। স্যার আমরা কোনো নাম অ্যাড্রেস দিতে হবে? নাম তো অলরেডি আপনাদেরকে একটা গ্রুপে লিংক দিয়েছিলাম, সেখানে নাম দেননি এখনো? সরি স্যার, আমি দেইনি আর কি, এখনো দেননি? ঠিক আছে, আমি লিংকটা শেয়ার করে দিব। আবার একটু কষ্ট করে আপনারা যারা এখনো নামটা দেননি তারা একটু কষ্ট করে নামটা দিয়ে দিবেন। আচ্ছা, একটা ছোট নোটিফিকেশন দেই, যারা চলে যেতে যাচ্ছেন তারা চলে যেতে পারেন, আর যারা এখনো যাদের প্রশ্ন আছে তারা একটু কষ্ট করে প্রশ্নগুলি কুইক করে করে ফেলেন স্যার, যদি স্যার, আপনাদের কার কোনো প্রশ্ন থাকে। জি বলেন। ইনক্রিমেন্ট বলতেছিলাম স্যার, আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি জানুয়ারি 20 তারিখে জয়েন করে, পরবর্তী বছর জানুয়ারি 20 তারিখে তার মাস পুরো হলো, এখন সেই ইনক্রিমেন্ট যে পরবর্তী বছর ফেব্রুয়ারিতে সেই ইনক্রিমেন্ট পাবে, এখন এর জন্য কি স্যার ফুল মান্থের ইনক্রিমেন্ট হবে নাকি ওই যে 20 তারিখে মাস পূর্ণ হওয়ার পরে যে 10 দিন, ওই 10 দিনের ইনক্রিমেন্ট পাবে? ওটা স্যার একটু জানতে জি, চাচ্ছি। ওই যে আপনার যে তারিখে জয়েনিং ডেট টু জয়েনিং ডেট অনুযায়ী যতটুকু পাবেন অতটুকুই, এর বেশি না স্যার। ঠিক আছে, তার মানে 20 তারিখে যদি জয়েনিং ডেট হয় তাহলে পরবর্তী 10 দিনের জন্য সেই ইনক্রিমেন্ট পাবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার একটু লিংকটা শেয়ার করে দিন স্যার। ওকে, অলরেডি থ্যাংক ইউ দিয়েছি স্যার, স্যার, আসসালামু আলাইকুম। অলরেডি স্যার দিয়েছি। ভাই একটা আসসালামু আলাইকুম। ঘটনা বলি ভাইয়া। আমার ফ্যাক্টরিতে কিছুদিন আগে একজন উপমহাপরিদর্শক গেছেন, তিনি আমাকে হিসাব করে বলছেন যে বিগত 10 বছরে আপনি 10 টাকা হিসাবে 1,20,000 টাকা স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়েছেন। তো আমি বললাম যে আমরা তো ক্যাশে স্যালারি দিই না, আমরা ব্যাংকে দিই। তো বলছে যে না, আমাদের স্যালারি তো 10 টাকা কেটে নিয়েই ব্যাংকে পাঠায়। তো আপনাদের তো আসলে ওরে কান ধরে ওই দেখবেন যে ড্রেন আছে না, ড্রেনে ফেলে দিবেন। কান ধরে ড্রেনে ফেলবেন আর বলবেন যে তোর যে আইনজীবী আছে এর নিয়ে আইসা তারপরে আমাদের কাছ থেকে ধরনের কথা বলবি, উল্টাপাল্টা কথা বললে ধরে ড্রেনে ফেলে দিবেন। উনি আমাকে যে চিঠিতে দিয়েছেন সে চিঠিতে আবার ওটা মেনশনও করে দিয়েছেন যে আমরা স্ট্যাম্প ডিউটি আপনি ওনাকে ওই চিঠির ইয়েতে রিপ্লাই দেন যে আপনি কোন আইনের বলে বলছেন যে বাংলাদেশে কোন এক্সিস্টিং আইন আছে যে আইন অনুযায়ী আমাকে ব্যাংকে স্যালারি দেওয়ার পরেও যে আপনাকে আলাদাভাবে স্ট্যাম্প ডিউটি দিতে হবে, সেই আইন মেনশন করে তারপর রিপ্লাই দেন, এটা বলেন ওকে। আমি ওনাকে বলছিলাম যে আমার কাছে এই মুহূর্তে রেফারেন্স নাই, কিন্তু এটা আইনে আছে এবং ব্যাংকে দিলে ব্যাংকই এই চার্জটা কেটে নিয়ে যায়, সেক্ষেত্রে আমাদের বাড়তি করে কাটা লাগে না। কিন্তু উনি বলছে যে তাদের স্যালারির থেকে নাকি কেটেই পাঠায়। যেটা হচ্ছে ওদেরটা কেটে পাঠায়, হচ্ছে ওদের টিডিএস কেটে পাঠায়। ও ছাগল তো বোঝে না বলে কি হচ্ছে জানেন, ও আপনাকে বলে যে আমাদেরটা কেটে তারপরে দেয়। ওর তো স্ট্যাম্প ডিউটি কাটে না, ওর কাটে হচ্ছে গিয়ে ইয়ের ডিউটি কাটে, যেটা হচ্ছে স্যালারির জন্য যে টিডিএস কাটে, ও ভাবে যে এটা আমার ইয়ের জন্য স্ট্যাম্পের জন্য কাটতেছে, বুঝতে পারছেন? উপমহাপরিদর্শক নিজে আবার একজন ডাক্তার আসলে কত দূর কি জানে আল্লাহ ভালো জানে। এটা হচ্ছে বিষয়, ওদের ছাগল এটা। আর নাইলে কেউ ডাক্তারি পড়ে কেউ এই কলকারখানায় চাকরি করে বলেন, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে, বুঝতে পারছেন? জি ভাইয়া, ওই যে আমার প্রতিষ্ঠানের যে গাড়ি আছে, আমার প্রতিষ্ঠানের নামে গাড়ি, এই গাড়ি যদি আমার 2জন এমপ্লয়িকে পার্সোনালি ইউজ করতে দিই, বা আমার 2জন এমপ্লয়িকে সিপারেট যদি বাড়ি দিই, আর যদি সেইগুলো আমি আমার অফিস এক্সপেন্স হিসেবে বলে দিই যে এটা আমার অফিস এক্সপেন্স, সেক্ষেত্রে তো আমার মনে হয় না তাদের উপরে ট্যাক্সের টাকা কাটার কোনো এটা হচ্ছে যদি ব্যক্তিগত ইউজের জন্য দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে এমপ্লয়িকে। ওকে, বাড়ি ভাড়া যদি প্রতি মাসে 20,000 টাকা হয় তাহলে আমি তো তার 2,40,000 টাকা কেটে দিব। হ্যাঁ, 2,40,000 টাকা যে বাড়ি ভাড়া আসবে সেটা তার কাছ থেকে নিয়ে নেবেন, সেটা তার ট্যাক্সে অ্যাড করে দিবেন। আচ্ছা, আমার যে ফরেনার আছে, ফরেনারদেরকেও আমি আলাদা একটা বাড়ি এবং এটা জানি, ওগুলো দেন আপনারা অ্যানাউন্স করেন না স্যার, দিয়ে থাকেন কিন্তু অ্যানাউন্স করেন না, এই জন্য ওটা মানে না বলাই ভালো স্যার, ওগুলো স্কিপ করে যান। এই ধরনের কিছু নাই আপনার প্রতিষ্ঠানে, বুঝতে পারছেন? ওকে, ধন্যবাদ। জি স্যার। আমাদের তো আজকে 11:18 বেজে গেছে স্যার, তো আপনাদের প্রশ্ন আর কার আছে বলেন তো স্যার? আমি একটা ছোট জাস্ট একটা মিনিট ভাইয়া, সেটা বলেন হচ্ছে স্যার, যে বলেন। মিনিমাম ট্যাক্সটা হচ্ছে যে মানে হ্যাঁ ভাইয়া, ওটি ক্লেম করতে চাচ্ছেন?
না আমি ওটি ক্লেম করতে চাচ্ছি না, আমি জিজ্ঞেস করি আপনাদের কার আর প্রশ্ন আছে সেটা জানতে চাচ্ছি। আরো কতগুলো প্রশ্নের আনসার আমাকে দিতে হবে। জি বলেন। ভাই আমি হচ্ছে মিনিমাম ট্যাক্সটা মানে একটু কনফিউশন দূর করার জন্য আসলে যখন হচ্ছে ট্যাক্সেবল অ্যামাউন্টটা 3,75,000 বা 3,80,000 হবে পুরুষের ক্ষেত্রে আর কি, সেই ক্ষেত্রে তো শুধুমাত্র আমি মিরাজুল স্যার আপনার কনফিউশন ক্লিয়ার করে দেই। একজন পুরুষের ক্ষেত্রে ধরেন তার ট্যাক্সেবল ইনকামটা যদি 3,51,000 টাকাও হয়, তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। বুঝতে পেরেছেন? 1,000 বেশি হইলেও মিনিমাম ট্যাক্স দিতে হবে, এবং 100 টাকাও যদি বেশি হয় তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। আর একজন নারীর ক্ষেত্রে 3,50,000 হইলে তো কোনো ট্যাক্স দেওয়া দরকার নেই। তো আপনি আনসার নিজেই জানেন স্যার, তাই না? 3,49,000 তো লাগবে না আপনাকে, যেটা হচ্ছে যে জি ক্লিয়ার, যেটা হয় যে 3,50,000 ক্রস করলেই, যদি 1 টাকাও যদি ক্রস করে 3,50,000 1 টাকা, তাও তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার স্যার? আর কার কি প্রশ্ন আছে বলেন। আমার একটা প্রশ্ন ছিল, সেটা